হ্যালো, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে, এবং এই গল্পটা বেশ ইন্টারেস্টিং। অন্তত আমার কাছে এই গল্পটা খুব স্পেশাল হয়ে থাকবে, কারণ এই গল্পটা যখন আমি কাজ করছিলাম গল্পটায় আমি অনেক কিছু নতুন জানতে পেরেছি, অনেক তথ্য, অনেক কনস্পিরেসি থিওরি, অনেক ইতিহাস, এবং সব কিছু ছাড়িয়ে একটা টান টান উত্তেজনাপূর্ণ গল্প, মানে একদম পারফেক্ট থ্রিলার যাকে বলে। তোমরাও শোনো গল্পটা, আশা করি ভালো লাগবে। গল্পটা অলৌকিক কি নয় সেইটা বলাটা একটু শক্ত, আমি তোমাদের ওপরই ছাড়ছি এটা। তোমরা শোনো এবং শুনে আমাকে নিচে কমেন্টে জানাও যে গল্পটা কি আদৌ অলৌকিক নাকি এর কোনো ব্যাখ্যা আছে। তোমরা কি মনে করো? মানে গল্পের শেষে একটা ব্যাখ্যা লেখক হয়তো নিজেই দিয়েছেন তার লেখা একটা চরিত্রের মুখ থেকে, কিন্তু সেই যে এক্সপ্লেনেশন সেটা কি তোমরা বিশ্বাস করছো, নাকি তোমাদের মনে অন্য একটা কোনো সম্ভাবনা ঘুরছে? দ্য স্টেজ ইজ ইয়োর্স। তোমরা ভেবে আমাকে জানাও। যাই হোক, তোমরা আজকে শুনবে বিখ্যাত সাহিত্যিক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা আংটি। তাহলে চলো শুরু করি আজকের গল্প। আর হ্যাঁ, শুরু করার আগে বলে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এতবার করে বলছি, গল্প শুনছো, সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, আমাদের কষ্ট হয় না বলো? সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো শুরু করছি আজকের গল্প। রোববারের সকালবেলা খবরের কাগজ নিয়ে বসেছি, হঠাৎ ও ঘর থেকে বিনি চিৎকার করে উঠল, দাদা, এই দাদা, দাদা ভূমিকম্প হচ্ছে রে। বিনির রজ্জুতে সর্পভ্রম করাটা ছোটবেলার অভ্যেস, অতএব সেদিকে কান না দিয়ে চায়ের কাপটা ধরতে হাত বাড়াতেই খেয়াল করলাম কাপটা প্লেটের ওপর সত্যি ঠুনঠুন করে নড়ছে। তারপর একেবারেই হঠাৎ করে লাফ দিয়ে উঠে এসে আমার গায়ের ওপর পড়ল। সাদা পাঞ্জাবিটার দফা রফা। অবশ্য সে নিয়ে দুঃখ করার ফুরসত তখন ছিল না। বিনি বেজায় ঘাবড়ে গিয়ে এ ঘরে এসে হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছিল। শিগগিরই বাইরে বেরো, এক্ষুনি ছাদ ভেঙে পড়বে। শেষ পর্যন্ত ছাদটা অবশ্য ভাঙলো না কিছুই। বাইরে বেরোতে বেরোতেই সব ঠান্ডা। পাড়া শুদ্ধ লোক এসে রাস্তায় জড়ো হয়ে গেছে ততক্ষণ। কাজকর্ম মাথায় তুলে কে কোথায় কবে কিরকম ভূমিকম্প দেখেছে তার গল্প চলল বেলা 10টা অবধি। তারপর বড় সড়ো কিংবা ছোটখাটো আর কোনো কিছুই ঘটছে না দেখে যে যার বাড়ি রওনা দিল। বাড়ি ফিরে বিনি গেল রান্না চড়াতে, আর আমি টিভি খুলে বসলাম। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে সব কটা চ্যানেলেই শুধু ওই খবর। আমাদের কলকাতাতে বিশেষ প্রকোপ না থাকলেও আসল চোটটা গেছে দক্ষিণবঙ্গের কোস্টাল এরিয়া থেকে একেবারে মায়ানমারের নিচ পর্যন্ত। কি সব যেন সাব ওশানিক ফিচার টিচার নাকি কি একটা হয়েছে বঙ্গোপসাগরের তলায়, তার ধাক্কায় নাকি গোটা এলাকায় ত্রাহি মধুসূদন অবস্থা। রিক্টার স্কেলে প্রায় 6 ছুঁয়েছিল কাঁপুনির মাত্রা। মাত্র 2 সেকেন্ড স্থায়ী হয়েছিল তাই রক্ষে। অবশ্য তার গুঁতোতেই 30-40 ফুট সব ঢেউ এসে নাকি আছাড় মেরে গেছে গোটা বদ্বীপ এলাকার উপকূল জুড়ে। টিভিতে দেখাচ্ছিল এখানে নাকি বড় বড় ফাটলও দেখা গেছে মাটির ওপর। লোকজনের দুর্দশার এক শেষ। তারই মধ্যে চ্যানেলে চ্যানেলে পণ্ডিতির ছড়াছড়ি পড়ে গেছে দেখলাম। জ্যোতিষী, বৈজ্ঞানিক, এমএলএ, ভূতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, কেউ বাদ নেই। তাদের কেউ বলছেন এইসব পরিবেশ দূষণের ফল, কারোর মতে সুন্দরবনটা এবারে মরুভূমি হয়ে যাবে। একজন তো আবার বলে গেলেন সুন্দরবনে পাল যুগে যে বিরাট নগর সভ্যতা ছিল, এমনি কোনো ভূমিকম্পতেই নাকি সেটা ধ্বংস হয়ে গেছিল। তাই শুনে রান্নাঘর থেকে বিনি ফোড়ন কাটলো। ও তাই নাকি?
তাহলে এবার ভূমিকম্পে আবার সেটা মাটি থেকে উঠে আসবে বোধহয়। দাদা বলছি যে খুঁজে দেখতে যাবে নাকি একবার? আমিও তবে সেই ফাঁকে একবার চলে যাব রানাঘাটে, পিসির বাড়িতে কটা দিন থেকে আসবো। এমনিতে তো আর যাওয়া হয়ে ওঠে না। হ্যাঁ, তা মন্দ বলিসনি। আর কিছু না হোক কয়েকটা দিন তোর রান্নার হাত থেকে তো নিস্তার পাওয়া যাবে। পিসিমা কদিন ভুগুক না আমার বদলে। আমি বাকি কথাটা শেষ করতে না দিয়ে বিনি দুমদাম পা ফেলে ধোঁয়া ওঠা এক বাটি মাংস এনে ঠকাস করে নামিয়ে রেখে বলল, কি? আমি বাজে রাধি? নে এক্ষুনি খা, তারপর সাহস থাকে তো আবার এই কথাটা বলে দেখা। এরপরে আর কারোর খারাপ বলবার সাহস থাকে? মাংসটা অবশ্য মেয়েটা ভালোই রাঁধে। একটা রসালো টুকরো বেছে নিয়ে সবে কামড় বসিয়েছি, এমন সময় ফোন বাজলো। বিনি এসে হ্যান্ডসেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে, যা বলেছিলাম তাই। মিউজিয়াম থেকে প্রফেসর দণ্ডপাণির ফোন, তোকেই চাইছে। প্রফেসর দণ্ডপাণির গলায় চাপা উত্তেজনার ছোঁয়া। সুন্দরবন থেকে একটা দারুণ ইন্টারেস্টিং খবর এসেছে সমক। আমি অফিসেই আছি, গাড়ি পাঠাচ্ছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছাও, কেমন? মিউজিয়ামে পৌঁছাতে গেট অফিসার সোজা কনফারেন্স রুমে চলে যেতে বলল। সবাই নাকি ওখানেই আছে। গিয়ে দেখি জিএসআই এর ডক্টর সরকার, তারপর যাদবপুরের প্রফেসর সেন, আর সেই সঙ্গে গোমরামুখ টাই পরা আরও দুজন লোক বসে আছেন দণ্ডপাণি স্যারের সঙ্গে। টাইওয়ালা দুজনকে দেখলেই বোঝা যায় সরকারি আমলা। এদের গায়ে একটা বিশেষ গন্ধ থাকে, ঘাম আর পারফিউম মেশানো। কাছে এলেই টের পাওয়া যায়। এদের মধ্যে বড়জন ভুরু কুঁচকে বলছিলেন, প্রফেসর দণ্ডপাণি, আপনি মিউজিয়াম সায়েন্সের লোক, তার সত্ত্বেও কী করে এতটা শিওর হচ্ছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল ফাইন্ড? আফটার অল দিস ইজ নট ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ। আমি তো দেখছি কেবল একটা ভাঙা দালানের টুকরো, শুধুমাত্র একটা অনুমানের ওপর ভিত্তি করে একটা ফুল এক্সক্যাভেশন টিম, তাও আবার টাইগার রিজার্ভের কোর এরিয়ায়। না 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 না, ইম্পসিবল। A live tiger is more important than a dead civilization. আমলার হামলায় খাবি খেতে খেতেই দরজা খুলে আমাকে ঢুকতে দেখে প্রফেসর দণ্ডপাণি অকুলে কুল পেলেন। বললেন, ওয়েল, হিয়ার ইজ দ্য সাবজেক্ট এক্সপার্ট, আর্কিওলজিস্ট ডক্টর সমক বসু। গত 5 বছরে গড় মান্দারন, টুডা বাংলা আর বগুড়ায় ভীমের জাঙ্গাল এক্সকাভেশনে ওই টিম লিডার ছিল। লেটস টেক হিজ। তাকে থামিয়ে দিয়ে ছোট আমলা ঠোঁট বেঁকিয়ে আওয়াজ দিলেন, वो भीम वूम छोड़िए प्रोफेसर साहब, वो सब छोड़िए। वो तो हम बचपन से टीवी में बहुत बार देख चुके हैं। अभी काम का बात। দণ্ডপাণি অবশ্য তখন অপ্রতিরোধ বলে চলেছেন, 2004-এ ইউএন স্পন্সার্ড পেরুভিয়ান এক্সপিডিশনে প্রাচীন স্থাপত্য বিশেষজ্ঞ হিসেবেও। ইউএন আর পেরু শব্দ দুটো শুনেই বড় আমলা দেখি একবার আমার দিকে ঘুরে তাকিয়েছেন। বুঝলাম ফরেন মন্ত্রে আমলা বেশ বশ হয়েছেন। ঘটনাটা মোটামুটি এই, এইচডি টিভির বিশাল দাসানি টাইগার রিজার্ভের ওপর একটা ফিচার শ্যুট করতে এসেছিলেন এই সুন্দরবনে। ভূমিকম্পের সময় ওদের টিম ওই কোর এরিয়াতেই কাজ করছিল। কাঁপুনি থামবার পর খেয়াল করে দেখে সামনেই একটা উঁচু ঢিপি মতো জায়গায় বিরাট একটা ফাটল ধরেছে। ঢিপিটার মাথায় চড়ে ফাটলের ভিতরে টর্চের আলো ফেলে দেখা গেল অনেকটা নিচে একটা দালানের কোণা মতো বেরিয়ে আছে ফাটলটার ভেতর দিকে। দাসানি স্থাপত্য কিংবা ইতিহাসের কিছু জানে না, তবে জার্নালিস্টদের যে একটা ওই খবর শোঁকার ষষ্ঠেন্দ্রিয় থাকে তাই দিয়েও গন্ধ পেল যেখানে একটা বড় নিউজ থাকতে পারে। হাতে ধরা একটা সার্চ লাইট গর্তটার মধ্যে তাক করে মোবাইল ফোনের ক্যামেরাতেও বেশ কয়েকটা ছবি তুলে নেয়। তারপর ছবিগুলো ডক্টর দণ্ডপাণিকে মেইল করে দেয়, ফোন করে সবটা ওকে বলে। এই অবধি বলে প্রফেসর দণ্ডপাণি হাঁক দিলেন, স্লাইডস প্লিজ। দাসানির মোবাইল ফোনের ক্যামেরাটা বেশ শক্তিশালী, পরিষ্কার ছবি এসেছে। ফাটলের আঁকামাঁকা গর্তে সার্চ বাতির আলো ছায়ার মধ্যে দিব্যি পরিষ্কার বোঝা যাচ্ছিল মন্দিরের কোণাটা।
গায়ের মধ্যে একটা শিহরণ খেলে যাচ্ছিল আমার। এই আমলা ভদ্রলোকের অশিক্ষিত চোখে যেটা শুধু ভাঙা দালানের টুকরো, আমাদের পেশাদারি চোখে সেটাই আবার একটা বইয়ের খোলা পাতার মতো। তার গায়ে অন্তত 1 সহস্রাব্দের প্রাচীনতার স্বাক্ষর। পয়েন্টারের লাল আলোর বিন্দুটাকে ছবির একটা অংশে তাক করে আমি বললাম, জেন্টলম্যান, যে কোনো একটা ভাঙা দালানের টুকরো নয়। আপনাদের সামনে যে ছবিটা রয়েছে তার গড়ন মাইনিউটলি খেয়াল করুন। ধাপে ধাপে ওপরের দিকে উঠে যাওয়া পাথরের স্তরগুলো একটা দেউলের আভাস দিচ্ছে, অনেকটা ওই জগন্নাথ মন্দিরের মতো। তবে এটা অনেক বেশি পুরনো ঢঙের। নগর শৈলীর একদম গোড়ার দিকের দ্রাবিড় রীতির একটা ছাপ রয়েছে এর গড়নে, এর মাথার ওই গোলাকার স্তূপাকৃতির আভাসে। माय गॉड, लेकिन उस घने जंगल में ऐसा मंदिर कौन बनाएगा प्रोफेसर साहब? पिछले 3 साल से मैं इस डिस्ट्रिक्ट का डीएम रहा हूं, मैंने तो कभी ऐसा खबर। ইতিহাস বলে এই অঞ্চলে অতীতে বারবার সব সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছে, তারপর আবার ধ্বংসও হয়ে গেছে। তবে এতকাল আগেও যে এখানে একটা জনপদ ছিল সেটা আমাদেরও জানা ছিল না। আচ্ছা, ঠিক কতকালের পুরনো মন্দির ওটা? গঠন রীতির যেটুকু আভাস পাচ্ছি তাতে ওটাকে 10ম থেকে 11শ শতাব্দীর মাঝামাঝি সময়ের বলে ধরে নেওয়া যায় স্বচ্ছন্দে। তবে একেবারে ঠিকঠাক করে বলতে গেলে তো ওখানে ইমিডিয়েটলি একবার যাওয়া দরকার, নইলে ভেজা স্যাঁতস্যাঁতে হাওয়া, নোনা জল আর মানুষের লোভ, এই 3 মিলে। দ্যাট মিন্স লেট পাল যুগের কাজ। বড় আমলা ততক্ষণে উঠে দাঁড়িয়ে পড়েছেন। হ্যাঁ, পাল যুগ? ক্যান আই দেন ব্রেক দ্য নিউজ টু দ্য প্রেস? না মানে এত বড় একটা ফাইন্ডিং আমাদের ডিভিশনে, এ তো ভাবাই যায় না। অল কোঅপারেশন গ্র্যান্টেড। আপনি যখন কাজ শুরু করতে চাইবেন, জাস্ট রিং আপ মাই ডিএম, হি উইল হেল্প আউট। প্রফেসর দণ্ডপাণির দিকে আর চোখে চাইলাম, মনে হলো ভদ্রলোকের ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। 2 টাইওয়ালার গমন পথের দিকে তাকিয়ে চোখ রেখে আস্তে আস্তে বললেন, ওয়েল ডান সমক, ওয়েল ডান। আমি তো ভেবেছিলাম ডিভিশনাল কমিশনার আর ডিএম মিলে পারমিশনটাই আটকে দিল বুঝি। তুমি ঠিক সময় এসে না পৌঁছলে। দিন 3 হলো ভৈরবপুর গ্রামে এসে ঘাঁটি গেড়েছি। হিঙ্গলগঞ্জ থেকে প্রায় 60 কিলোমিটার ভিতরে মার্জাল নদীর গায়ে এই গ্রামটাকে ঠিক গ্রাম বলা যায় কিনা সন্দেহ। গোটাকুড়ি হোগলার ছাউনি দেওয়া ঘরে বড়জোর 100 লোকের বাস। তাদের মধ্যে বুড়ো বাচ্চা বাদ দিলে সমর্থ লোক হবে 40। এদের কোনো নির্দিষ্ট পেশা নেই। নোনা জমিতে সামান্য চাষাবাদ, মাছ ধরা আর ওই সিজনে জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করা, এই করেই দিন কাটে। মাঝে মধ্যে চুরিচামারি করে 1-8টা হরিণ মেরে লুকিয়ে চুরিয়ে ভোজ খায়। চামড়াটা চালান হয়ে যায় বাইরে। আমরা আশায় এরা অখুশি হয়নি, আসলে রোজগারপাতি হচ্ছে কিছুটা। জঙ্গলের কাজে যাব শুনে প্রথম উৎসাহও দেখিয়েছিল অনেক, কিন্তু মানবাড়ির জঙ্গলে যাব শুনে সবাই পিছিয়ে গেছে। ওদের কথা অনুযায়ী ওই জঙ্গল বিশেষ সুবিধের জায়গা নয়। দাসানি সাহেব নাকি অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে ক্যানিং থেকে লোক আনিয়ে তবে ওখানে গিয়ে ঢুকেছিল। সেখানে মানুষের পা পড়তেই ভূমিকম্পে এই এলাকার গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে। ভৈরবপুরের আশেপাশে আর 10টা গ্রামে লোক পাঠিয়েও লাভ হয়নি প্রথমে কোনো। দাসানির সেই জঙ্গলে ঢোকবার পরেই ভূমিকম্প হওয়াই স্তক। মানবাড়ির জঙ্গলের বদনাম যাকে বলে আকাশ ছুঁয়েছে। অবশ্য সরকারি কৃপা আর নগদ টাকার ক্ষমতা এদেশে অসীম। ফলে লোকাল থানার দারোগার কৃপায় আর রোজকার মজুরি ডবল করে দেওয়ায় লোক জুটতে শেষমেশ অসুবিধে হলো না। ডিএম সাহেব পরামর্শ দিয়েছিলেন যে মধু জোগাড় করতে জঙ্গলে ঢোকে এমন লোকজনকে সঙ্গে নিতে, বাঘের সঙ্গে পাল্লা দিয়ে বেঁচে থাকা লোকেরা। এই জঙ্গলে নিশ্চিন্তে কাজ করতে হলে এদের সাহায্য ছাড়া চলবে না। সে টাইপের লোক 6 জন জুটেছে। তারপর তাদের আবদারে একজন বাউলেও ভাড়া করতে হয়েছে।
বাউলের ধুলো পড়া ছাড়া তারা নাকি জঙ্গলে কিছুতেই ঢুকবে না। সোমবার সকালে রওনা দেবার কথা। রোববার দুপুরে সব দলবল এসে জড়ো হলো। বাউলে মশাই দেখি গলায় মালার গোছ ঝুলিয়ে কপালে সিঁদুর টিঁদুর লেপে একেবারে বনবিবির পুজো শুরু করেছেন। বনে ঢোকবার আগে ধুলো পড়ায় নাকি আর সাপ বাঘের ভয় থাকে না। জসমিন দেশে যদাচার। উঠানে পুজোর হইচই চলছে তেড়ে ফুঁড়ে। আমি ততক্ষণ বারান্দায় গিয়ে লাগেজপত্রের লিস্ট মেলাচ্ছিলাম। এই সময় ফরেস্ট গার্ড সুখেন এসে ডাকলো, স্যার একটা মুশকিল হয়েছে। চোখ না তুলেই বললাম, কিসের মুশকিল? একটা লোক স্যার কিছুতেই পিছু ছাড়ছে না, কাল থেকে শুধু ঘুরঘুর করে চলেছে, বলে নাকি আমাদের সঙ্গে যেতে চায়। এই অবধি বলে সুখেন পেছন দিকে হাত বাড়িয়ে ডেকে বলল, এদিকে এসো, সাহেবের সঙ্গে কথা বলো, তারপর বিদেয় হও। লোকটার গায়ের রং তামাটে, রোদে পোড়া পাকা বেতের মতো, রিজু অথচ নমনীয় চেহারা, লম্বায় প্রায় 6 ফিট মতো হবে। স্থানীয় মানুষদের মতোই একটা হাঁটু পর্যন্ত তোলা ময়লা ধুতি পরনে, খালি গা। এই ধরনের চেহারার বয়স ঠিক আন্দাজ করা যায় না। কি ব্যাপার? লোকটা আমার চোখে চোখ রাখলো একবার। গর্তে বসা ক্লান্ত দুটো চোখে দীর্ঘ জীবনের ঝড়ঝাপটার ছাপ। সে ধীরে ধীরে বলল, গোটা সুন্দরবনটা আমার নিজের হাতের তেলোর মতো চেনা। আমায় আপনাদের সঙ্গে নিন, কাজে আসব। আমরা কোথায় যাচ্ছি তুমি জানো? হ্যাঁ। কিভাবে জানলে? হাটে খবর পেলাম মানবাড়ির জঙ্গলে যাবেন বলে লোক খুঁজছেন। লোকটা বেশ খোঁজ খবর নিয়েই এসেছে দেখছি। এই এলাকায় ডাকাতদের বেশ নাম ডাক আছে। কোনো রকম রেফারেন্স ছাড়াই একটা উটকো লোককে নিয়ে এই জঙ্গলে যাবার কোনো মানেই নেই। বললাম, আমাদের লোক নেওয়া হয়ে গেছে, এখন তুমি এসো। লোকটার চোখ দুটোতে একটা হতাশা আর চাপা রাগের ছাপ ফুটে উঠল। নিচের ঠোঁটটা কামড়ে ধরে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার কোনো মজুরি লাগবে না, আমি শুধু আপনাদের সঙ্গে যাব। তুমি এখন এসো, ঠিকানাটা সুখানের কাছে লিখে দিয়ে যাবে, দরকার হলে ডেকে নেব। লোকটা কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর কোনো কথা না বলে পিছু ফিরে উঠানের ভিড়টার পাশ কাটিয়ে গেটের দিকে এগিয়ে গেল। হাসান বাউলে দেখি পুজোর কাজকর্ম সেরে ওই দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। উঠানে নেমে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এই লোকটাকে চেনো? সে অন্যমনস্কভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবু, তবে নাম ধাম তো কিছু জানি না। মাঝে মধ্যে গভীর জঙ্গলে দেখা পেয়েছি ওর। বনের মধ্যে মিশে ছায়ার মতো ঘুরে বেড়ায়, কারোর সঙ্গে কোনো কথা বলে না। সেই লোক আজকে নিজে থেকে বনের বাইরে এসে আপনার সঙ্গে কথা বলছে কেন, সেটাই ভাবছি। চোর ডাকাতের দলের লোক না তো? না বাবু, তা যদি হতো তাহলে হাসান বাউলের চোখের সামনে দিয়ে ছাতি টান করে বার হয়ে যেতে পারতো না। মিছা কথা কইব না, ধর্মপথে আসবার আগে সে কাজ আমি নিজেও এককালে করেছি। এই লাইনের লোকজন সবাই চেনা, এ লোক সে দলের লোক নয়। তাহলে জঙ্গলে থেকেও করেটা কি? বলতে পারবো না বাবু, তবে ছোটবেলা থেকে ওই দেখে আসছি। আমার বাপ ঠাকুরদাও ওই দেখেছে। দেখ, তা আবার হয় নাকি? 3 পুরুষ ধরে একই লোককে একই রকম দেখছো। বাবু, এই জঙ্গলের অনেক মজা আছে, সেসব কথা আপনাদের কলকাতার কেতাবে লেখে না, আপনারা জানবেনই বা কিভাবে? মার্জাল নদী বেয়ে ভৈরবপুর থেকে মাইল 10 ভাটিয়ে গিয়ে ছোট্ট মাসুলির ট্যাক, 2 নদীর মিলনস্থলে এই ছোট্ট 3 কোনা দ্বীপগুলোর আশেপাশে সাবধানে বোট চালাতে হয়। জল কম থাকলে তলা ঘষ্টে যাবার ভয় থাকে। কাজেই মোহনার কাছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে জোয়ারের জল নদীতে ঢোকার পর সারেং ট্যাক পেরিয়ে ছোট্ট বাসুলিতে গিয়ে পড়ল।
বাদা আর আবাদ মানে অরণ্য আর বাসভূমি, এই দুইয়ের মধ্যে একটা প্রতিযোগিতা চলছিল এতক্ষণ। কিন্তু বাঁশুলিতে ঢোকার পর আবাদ হেরে গিয়ে পুরোপুরি বিদায় নিল। এবারে বিশুদ্ধ কাঁচা বাদা। নদীর এঁকে বেঁকে যাওয়া সরু শরীরের দুপাশে এসে ঝুঁকে পড়েছে তবলা আর কেওড়ার ঝোপ। তাদের ফাঁকে ফাঁকে অন্ধকার বনভূমির মাটি যেটুকু চোখে পড়ে তাতে ছুরির ফলার মতো উঁচিয়ে আছে সুঁদুরি গাছের সার সার শুলো। দুপুর 12টা নাগাদ বাঁশুলির বাঁ দিকে সরু একটা খালের মধ্যে গিয়ে বোট ঢুকল। তার মধ্যে দিয়ে খানিকটা এগোতেই খুব পারে দেখি দুটো বড় বড় শালের খোঁটা পুঁতে তার মধ্যে ফ্রেম করে পার অবধি একটা বাঁশের মাচা বাঁধা হয়েছে। খোঁটা, বাঁশ, মাচা সবই নতুন। সারেং খবর দিল দ্বিগুণ খরচ করে দাসানিদের শুটিং পার্টির লোকজন আর যন্ত্রপাতি আসা যাওয়ার জন্য সেসব মজুত করা হয়েছিল এই অল্প কিছুদিন আগে। এই তবে মানবাড়ির জঙ্গল। লঞ্চ এসে জেটিতে ভিড়তে হাসান তার মধুওয়ালাদের দলটাকে নিয়ে নেমে গেল সবার আগে। কোমরের গেঁজে থেকে সে এক খাবলা ধুলো নিয়ে বিড়বিড় করে মন্ত্র বলতে বলতে ধুলো ছড়াতে ছড়াতে চলল সবার আগে। তারপর একটা কান পেতে কিছু একটা শুনে নিয়ে আমাদের দিকে চেয়ে ইশারা করলো, অর্থাৎ নামা যেতে পারে। সুখেন এসে আমার রাক্স্যাকটা তুলে নিয়ে বলল, আসুন স্যার, রাস্তা ক্লিয়ার। কেন? ধুলো পড়ার গুণে? চকচকে সাদা দাঁত বের করে হাসল সুখেন। সেজন্য নয়, বাঁদরের কিচিরমিচির শুনতে পাচ্ছেন তো? ওরা বাঘের সবচেয়ে বড় পাহারাদারি জঙ্গলে। ত্রিসীমানায় বড় মিয়ার গন্ধ পেলে কিচিরমিচির বন্ধ করে সব অন্য মুল্লুকে পালা। ওই বাঁদরের আওয়াজ কান পেতে শুনেই হাসান আপনাদের সিগন্যাল দিয়েছে। নামুন, চিন্তা নেই। পরদিন সকালেই দাসানি এসে জুটল। একটা ছোট্ট লঞ্চ ভাড়া করে একা একাই চলে এসেছে, সঙ্গে একটা ভিডিও ক্যামেরা। লোকটার সাহস আছে বটে, নইলে ওই এক্সপেরিমেন্টের পরে দ্বিতীয়বার আবার এই জায়গায় এসে জোটে। আমায় দেখে নিজে থেকেই হাত বাড়িয়ে বলল, वेल डॉक्टर बोस, खोटा सिक्का दोबारा वापस आ गया। বুঝলাম দাসানি সঙ্গ ছাড়বে না। অবশ্য সে অধিকার ওর আছে এই সাইটটার ব্যাপারে, খোঁজটাও তো ওই দিল। ফাটলের মাথার ওপর কাঠের ফ্রেম বসিয়ে কপিকল জুড়ে তার হুকে 5 ফিট বাই 4 ফিট অ্যালুমিনিয়ামের কেজটা লাগিয়ে দিতেই মেকশিফট লিফট তৈরি। লিফটের মধ্যেই একটা হাতলের সঙ্গে ওপরের কপিকলের দড়ি আটকে দিয়েছি, যাতে হাতলটা ঘুরিয়ে ঘুরিয়ে লিফটের ভেতর থেকেই ওটার চলাফেরা কন্ট্রোল করা যায়। দাসানির হাতের ক্যামেরা চালু হয়ে গেছে। রাজেশ আর শম্ভুও নামবে আমাদের সঙ্গে। আমার কাছেই পিএইচডি করছে ওরা দুজনে, ব্রিলিয়েন্ট ছেলে। এই ওদের প্রথম সত্যিকারের এক্সক্যাভেশন অভিযান। ছেলে দুটো প্রবল উত্তেজিত। মধুওয়ালাদের নিয়ে হাসান বাউলে গর্তের বাইরেই রয়ে গেছে। ভিতরে ওদের আর কোনো দরকার হবে না। বাইরেটা একটা পাহারা থাকলো, বরং এলাকাটা তো ভালো নয়। লিফট নিচে এসে পৌঁছাতে আলোগুলো লাগাবার ভার নিয়ে নিল দাসানি। সে টিভি কোম্পানির লোক, ব্যাপারটা বোঝে ভালো। শম্ভুকে চালা করে নিয়েছে। রাজেশ ওদিকে দাসানির ক্যামেরাটা চালু করে এদিক সেদিক এলোমেলো দুলিয়ে যাচ্ছিল। সেসব দিকে বিশেষ নজর না দিয়ে আমি এগিয়ে গেলাম সামনে বেরিয়ে থাকা মন্দিরের অংশটার দিকে। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলাম না। মন্দিরের ওপরের দিকের খানিকটা অংশ বাইরের দিকে বেরিয়ে এসেছে। ধাতুর তৈরি দরজার ওপর দিকের যে অংশটা দেখা যাচ্ছে সেটা একেবারে অক্ষত। ওইখানে একটা ফাঁক তৈরি করে নিতে পারলেই হলো। তবে প্রথমে একটা টেস্ট করে নিতে হবে। আইকেমিয়ার গুহা মন্দিরের সেই গ্যাস কেলেঙ্কারি আমি দ্বিতীয়বার করতে চাই না। গ্যাস মাস্ক পরে গজাল ঠুকে প্রথমে একটা ফুটো তৈরি করলাম দরজাটার গায়ে। ঠান্ডা ভ্যাপসা বাতাসের ক্ষীণ একটা স্রোত বেরিয়ে আসছিল ভেতর থেকে। একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সেখানে ধরতে
দিব্যি কাঠিটা জ্বলতে লাগলো। এইবারে নিশ্চিত হয়ে গ্যাস মুখোশ ফেলে দিয়ে হাঁক দিলাম, শম্ভু, গ্যাস কাটার। মিনিট 15-র মধ্যে একটা গোল গর্ত তৈরি হয়ে গেল দরজাটার গায়ে। কপালের হেডল্যাম্পটা জ্বালিয়ে নিয়ে গর্ত দিয়ে মাথা গলিয়ে দিলাম ভেতরে। গর্ভগৃহটা মোটামুটি অটুট আছে। কোনো এক প্রাচীন বিপর্যয়ের ধাক্কায় পুরো মন্দিরটাই হেলে পড়েছিল প্রায় 50 ডিগ্রি কোণে। ফলে পায়ের নিচের দেওয়ালটা খাড়াই হবার বদলে একটা কাত হওয়া মেঝের মতোই থাকে। উল্টো দিকের দেওয়ালটা একটা ভাঙাচোরা ছাদের মতো। তার একদম নিচে একটা 2 নম্বর গর্ত আবছা চোখে পড়ছিল। দাসানি নাম ছিল আগে আগে, পেছন পেছন আমি। ছেলে দুটোকে বাইরে রেখেই এসেছি। সব দেখে শুনে নেওয়ার আগে ওদের নামতে দেওয়াটা ঠিক নয়। ছেলে মানুষের মতো উত্তেজিত লাগছিল দাসানিকে। নামতে নামতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ক্যামেরাটা তাক করলো আমার দিকে, বলল, তোমার নামটা কিন্তু দারুণ ফটোজেনিক। এই একটা শট তোমায় বিখ্যাত করে দেবে ডক্টর বোস। অজানা সুড়ঙ্গে আর্কিওলজিস্ট নেমে চলেছেন জীবনের ভয়কে তুচ্ছ করে। বাহ, সুপারব। তার বদলে ক্যামেরাটা সামনের দিকে ঘোরাও দাসানি, ওতে কাজের কিছু সুবিধা হবে। ওহ ডক্টর, তুমি একেবারেই আনরোম্যান্টিক। দাসানি গজগজ করতে করতে আবার সামনের দিকে ফিরল। দেওয়ালের গোড়ায় পৌঁছে ফোল্ডিং অ্যালুমিনিয়ামের মই লাগিয়ে 2 নম্বর দরজাটার নাগাল পাওয়া গেল। এই দরজাটা নিরেট ধাতুর নয়, করাত দেওয়া একটা ছোট্ট দরজা, অনেকটা জেলখানার দরজার মতো। হ্যাক-স দিয়ে গড়াদের জোড়গুলো কেটে নিতে বিশেষ অসুবিধে হলো না। কিন্তু ভেতরে ঢুকে চারপাশে আলো ফেলতেই বুঝলাম আমাদের অভিযান এই যাত্রায় এখানেই শেষ। এই ঘরটার উল্টো দিকে আর দেওয়াল বলে অবশিষ্ট কিছু নেই। তার বদলে দুদিকের সীমা ছাড়িয়ে মাটির মধ্যে ছড়িয়ে গেছে নিরেট পাথরের একটা দেওয়াল। আমার অভ্যস্ত চোখ বলে দিচ্ছিল সুবিস্তীর্ণ কোনো নগর প্রাকারের অংশ এটা। গোটা প্রাকারটাই ধসে পড়েছিল একসময়। তার নিচে চাপা পড়ে গিয়েছিল দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটা। পাথরের পাঁচিল ভেঙে সামনে এগোনো এই ছোট্ট দলটার পক্ষে সম্ভব নয়। ছেলেগুলোকে একবার এইখানটা দেখিয়ে দেওয়া দরকার। তারপর এই দুটো ঘরের যাবতীয় খুঁটি নাটি নথিবদ্ধ করে কিছু স্যাম্পল সঙ্গে নিয়ে এ যাত্রায় ফিরতে হবে। মনে মনে ছকটা কষে নিচ্ছি, এমন সময় দাসানির উত্তেজিত কলা কানে এলো। মাই গড বস, এদিকে এসে দেখো একবার। ঘুরে দেখি দাসানি ওর হাতে ধরা আলোটাকে ঘরের একটা কোণার দিকে ফোকাস করে রয়েছে। সেখানে একটা কঙ্কাল পড়ে, তার ডান পাটা একটা মোটা শিকল দিয়ে আটকানো রয়েছে দেওয়ালের সঙ্গে। এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলাম কঙ্কালটার পাশে। শুকনো কখানা হাড়। দাসানি হাত বাড়িয়ে ধরতে যাচ্ছিল, ওকে বারণ করলাম। হাত দিয়ে না ছুঁয়ে একটা বড় প্লাস্টিকে জড়িয়ে ট্রান্সপোর্ট করতে হবে গোটা কঙ্কালটাকে। এটা একটা ইম্পর্ট্যান্ট ফাইন্ড। মিউজিয়ামের গবেষণাগারে পরিচিত পরিবেশে পরিচিত যন্ত্রপাতির সাহায্য ছাড়া একে ছোঁয়ার সাহস আমার নেই। দাসানিকে আলোটা মাথার ওপর তুলে ধরতে বলে কিট ব্যাগের ভেতর থেকে জিনিসপত্রগুলো বের করতে বসেছি। ঠিক তখনই একটা কাঁচ ভাঙার ঝনঝন আওয়াজের সঙ্গে গোটা ঘরটা অন্ধকারে ডুবে গেল। থতমত খেয়ে লাফিয়ে উঠতে যেতেই একটা মোক্ষম ঘুষি এসে নাকের ওপর আছড়ে পড়তে ছিটকে পড়লাম ঘরের এক কোণে। দাসানি অবশ্য অত সহজে ছাড়বার পাত্র নয়। আওয়াজ শুনেই টের পাচ্ছিলাম সে বেশ একটা লড়াই দিচ্ছে। ঝটাপটির শব্দ আস্তে আস্তে কঙ্কালটার দিকে সরে যাচ্ছিল। হঠাৎ একটা বিকট চিৎকার করে উঠল দাসানি, আর তার সঙ্গে সঙ্গেই হাড় ভাঙার মট করে একটা শব্দ পেলাম। ততক্ষণে হাতড়ে হাতড়ে ব্যাকপ্যাক থেকে আমার টর্চটা খুঁজে বের করেছি। তার তীব্র আলোতে দেখতে পেলাম একটা লম্বা মতো লোক তার নড়বড় করতে থাকা অকেজো বাঁ হাতটাকে ডান হাত দিয়ে ধরে দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে গর্ত দিয়ে। পেছন থেকে দাসানির ক্লান্ত গলার আওয়াজ পেলাম।
ক্যামেরাটা তোমার পায়ের কাছে পড়ে আছে বস, তুলে নিয়ে সুইচটা অফ করে দাও। সেন্সিটিভ মেশিন, ফুটেজগুলো না নষ্ট হয়ে যায়। আশ্চর্য নার্ভ এই লোকটার। ছেলেগুলোর কোনো সাড়া শব্দ আসছিল না। আলো হাতে ওপরে উঠে দেখি দুজনেই হাত পা ছড়িয়ে পড়ে আছে মেঝের ওপর। বুক ওঠানামা করছিল দুজনেরই, মরেনি, অজ্ঞান হয়ে আছে। গায়ে কোনো আঘাতের চিহ্নও নেই। হাঁটু গেড়ে পরীক্ষা করে দেখলাম দুজনেরই ঘাড়ের ওপর একটা করে আঘাতের দাগ। আমাদের অজানা শত্রুটি যে কোনো সাধারণ লড়িয়ে নয় সেটা বেশ বোঝা যাচ্ছিল। আজ অবশ্য তার কপাল ভালো ছিল না। দাসানি যে জার্নালিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে মার্শাল আর্টটাকেও এত ভালো করে রপ্ত করেছে সে খবর আমরাই রাখতাম না, তো সে আর জানবে কোত্থেকে। লিফটে করে ওপরে উঠতে উঠতে একটা প্রশ্নই বারবার মনের মধ্যে খচখচ করছিল। হাসানের কাছে একটা .338 ক্যালিবারের উইনচেস্টার ম্যাগনাম রাইফেল রেখে এসেছি। তার কাছে মার্শাল আর্টের জারিচুরি চলবে না। বাকি লোকগুলো নিরস্ত্র নয় একেবারে। ওদের ফাঁকি দিয়ে এই লোকটা ভেতরে এলো কি করে? ওপরে উঠে এসে কারণটা বোঝা গেল। দেখি একটা লোকও নেই গোটা চৌহদ্দিতে। নিরুপায় হয়ে দাসানি কোমর থেকে রিভলভার বের করে দুটো গুলি ছুঁড়ল আকাশে। মিনিট দুয়েক পর দেখি কাছাকাছি একটা কেওড়া গাছের ঝোপমার্কা মাথাটা থেকে হাসান নেমে আসছে। হাতে রাইফেলটা ধরা আছে ঠিক। আমাদের ডেকে বলল, বাবুরা উঠেছেন, এদিকে যে এক সাংঘাতিক কাণ্ড। ওর মুখ থেকে শোনা গেল আধ ঘন্টাটাক আগে কাছেই নাকি একটা হেতালের ঝোপ থেকে বাঘের গর্জন ভেসে আসে। সেই দিকে সাবধানে এগোতে যাচ্ছে, তখন দ্বিতীয় গর্জনটা ভেসে আসে একেবারে উল্টো দিকের আরেকটা ঝোপ থেকে, তারপর খানিক দূর থেকে আরেকটা। এরপর মধুওয়ালাদের আর মাথা ঠিক ছিল না। সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে লঞ্চের দিকে পালিয়ে যায়। শুধু হাসান বন্দুকটা হাতে গাছের মাথায় উঠে লুকিয়ে বসেছিল। কিন্তু তিনটে দূরস্থান, একটা বাঘেরও টিকির দেখা মেলেনি, ডাকটাও শোনা যায়নি। আর আমি আর দাসানি চোখাচোখি করে নিলাম একবার। আমাদের অজানা শত্রুটির শক্তি শুধু শরীরেই নয়, মাথাটাও বেশ খাটাতে জানে। কাজ হাসিল করতে এসে এতগুলো লোককে কাটিয়ে ঠিকঠাকই এগিয়েছিল, শুধু দাসানির কাছে আটকে গেল। কিন্তু কি করতে এসেছিল লোকটা? সাধারণ চুরি ডাকাতি নয়। সে করবার জন্য এত কষ্ট করে জঙ্গলের মধ্যে আসার প্রয়োজন নেই। তাহলে ফেরবার পথে লঞ্চে বসে দাসানির ক্যামেরার রেকর্ডিংগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম বারবার। দেখলাম আমাদের চোখে ফাঁকি দিলেও যন্ত্রের সদা সতর্ক চোখ অচেনা বন্ধুটিকে ঠিকই দেখে নিয়েছিল, অন্তত 3 বার 3টে বিভিন্ন সময়ে। মুহূর্তের ভগ্নাংশের জন্য হলেও একটা লম্বা মানুষের ছায়া সরে যেতেই ধরা পড়ে গেছে ক্যামেরার লেন্সে। লম্বা এক হারা একটা চেহারা ছাড়া তার চেহারার আর কোনো বৈশিষ্ট্যই ধরা পড়েনি ওই আলো আঁধারিতে ভরা ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপিংসগুলোতে। কলকাতায় ফেরবার পর কদিনের মধ্যে দেখি দাসানি বেশ একজন ন্যাশনাল হিরো হয়ে ওঠার উপক্রম করছে। গভীর অরণ্যে প্রাচীন এক মন্দিরের ভূগর্ভস্থ অন্ধকূপের মধ্যে অজ্ঞাত অতিথি ভার্সেস দাসানির মার্শাল আর্ট, এই ঘটনাটা লোকজনের মনে ধরেছে বেশ। চ্যানেলে চ্যানেলে শুধু দাসানির মুখ আর মন্দিরে মারপিটের গল্প। টিভি ক্রু থেকে রাতারাতি টিভি স্টার হয়ে গেছে লোকটা। এর ফলে সবথেকে বড় যে সুবিধাটা হয়েছে আমার, তা হলো আমার কঙ্কাল আর মন্দিরের ওপর থেকে মিডিয়ার সার্চ লাইটটা সরে গেছে। নিশ্চিন্তে কাজ করতে পারছি আমরা। কাজের মধ্যে মিডিয়ার উৎপাত যে কি বিরক্তিকর হতে পারে তা শুধুমাত্র ভুক্তভোগীদেরই জানা। এইমস থেকে ডক্টর সুবেশ দাসের নেতৃত্বে একটা মেডিকেল টিম কঙ্কালটাকে পরীক্ষা করে গেছেন কিছুদিন আগে। তার রিপোর্টটা অবশ্য একেবারেই সাদামাটা। কঙ্কালটা একজন সুস্থ সবল বৃদ্ধের, মৃত্যুর কোনো অস্বাভাবিক কারণ নেই, স্বাভাবিক বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছিলেন তিনি।
কঙ্কালটার বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিংয়ের রিপোর্ট আসা বাকি আছে শুধু। তবু কোথাও যেন একটা খটকা থেকে যায়। আজ থেকে প্রায় 1000 বছর আগে লেট পাল যুগে দক্ষিণবঙ্গের এক জনপদের একটা মন্দিরের মধ্যে একজন বৃদ্ধ শেকল বাঁধা অবস্থাতেই মারা গেলেন। তার কোনো সৎকারও হলো না। ব্যাপারটা একটু অদ্ভুত বটে। তারপর মন্দিরটা গোটা শহরটার সঙ্গে চাপা পড়ে গেল মাটির নিচে। সম্ভবত কারণটা ছিল তীব্র কোনো ভূমিকম্প। জিএসআই থেকে সিসমোলজিস্টদের একটা বড় দল এই মুহূর্তে ওই জায়গাটা থেকে তথ্য সংগ্রহ করছেন। তাদের সিদ্ধান্তটাও শিগগিরই জানা যাবে। দিন কয়েক বাদে একদিন সন্ধ্যাবেলায় ল্যাব ছেড়ে ওঠার তোড়জোড় করছি, এমন সময় প্রফেসর দণ্ডপানির ঘরে ডাক পড়ল। গিয়ে দেখি ভদ্রলোক বেশ উত্তেজিত হয়ে আছেন। সমক, তোমার ওই কঙ্কালটা এদেশের স্থাপত্যের ইতিহাসকে সম্ভবত নতুন করে লিখতে বাধ্য করবে আমাদের। ইটস আ গ্রেট ডে ফর আর্কিওলজি অ্যান্ড হিস্ট্রি। ঠিক কি মিন করছেন বলুন তো স্যার? মন্দিরটা পাল যুগের নয় সমক, আরো অনেক পুরনো। একটু বিরক্তই হচ্ছিলাম। পাল যুগের স্থাপত্য আমার এরিয়া অফ স্পেশালাইজেশন, আর যতদূর জানি এই ভদ্রলোক চিরকালই ওই জাদুঘর তত্ত্ব আর ট্যাক্সোডর্মি নিয়ে কাটিয়ে গেছেন। ওর কাছ থেকে আমার নিজের সাবজেক্টের ওপর এরকম আলপটকা মন্তব্য হজম করা মুশকিল। বিরক্তিটা চেপে রেখে বললাম, কতদিনের পুরনো স্যার? প্রায় 5000 বছর। প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, অকাট্য প্রমাণ। এটা দেখো। বাড়িয়ে ধরা কাগজটা নিঃশব্দে হাতে নিলাম। কঙ্কালটার হাড়ের কার্বন ডেটিংয়ের রিপোর্ট। 3টে আলাদা আলাদা স্যাম্পল নিয়ে পরীক্ষা করা গেছে। 3টের ফল একই এসেছে। মোটামুটি 5000 বছর বয়স ওই কঙ্কালটার। আমার মাথার মধ্যে সবকিছু কেমন ঢালগোল পাকিয়ে যাচ্ছিল। এটা কি করে হতে পারে? 5000 বছর আগে ভারতবর্ষে কোনো টেকসই স্থাপত্যই ছিল না। হরপ্পাও তখনও শহর হয়নি। অন্তত আমাদের পরিচিত ইতিহাস তো তাই বলে। ওদিকে আবার মন্দিরটার স্থাপত্য রীতিটা যে পাল যুগের শেষ দিকে, এই ব্যাপারে আমি নিশ্চিত। সে সময়ের আগে এই রীতির অস্তিত্ব ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অথচ 1 সহস্রাব্দ আগের একটা মন্দিরের মধ্যে যে মানুষের কঙ্কাল পাওয়া গেল, তার বয়স 5000 বছর হয় কি করে? ডিরেক্টরের পিএ দাসবাবুর ক্যাটকেটে গলার আওয়াজে চিন্তার সুতোটা ছিঁড়ে গেল। জিএসআই এর ফ্যাক্স এসেছে। কাগজটাতে একবার চোখ বুলিয়েই সেটা আমার দিকে বাড়িয়ে ধরলেন প্রফেসর দণ্ডপানি। তারপর রুমাল বের করে চকচকে টাকটা মুছতে মুছতে বললেন, মিস্ট্রি অ্যাবভ মিস্ট্রি। রিপোর্টটা দেখো সমক। I have no comments or suggestion to make. টাইপ করা পরিচ্ছন্ন এক পাতার রিপোর্টটা সই করেছেন সিসমোলজিস্ট ডক্টর ওঙ্কার নাথ। তার মোদ্দা বক্তব্যটা এই যে মোটামুটি 1000 বছর আগে রিক্টার স্কেলে আনুমানিক 8.5 তীব্রতার একটা ভূমিকম্পে ভেঙে পড়েছিল এই দেওয়াল আর মন্দির। আমার গোটা পেশাদারি জীবনে এমন বিচিত্র সমস্যায় কখনো পড়িনি। সবকটা সূত্রই খাপ খাবে এরকম দুটো তত্ত্ব খাড়া করা যায়। দুটোই সমান অ্যাবসার্ড। হয় মন্দিরটা 5000 বছরের পুরনো, কিন্তু টিকে ছিল 1000 খ্রিস্টাব্দ অবধি। সেক্ষেত্রে ভারতের স্থাপত্য শিল্পের ইতিহাসটাকেই আবার ঢেলে সাজাতে হয়। অথবা 1000 বছর আগে তৈরি এই মন্দিরটার মধ্যে একটা 5000 বছর পুরনো কঙ্কাল এনে শেকলে বেঁধে রেখে দেওয়া হয়েছিল। বলা বাহুল্য, এটা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে পরের একটা মাস যেন চোখের পলকে উড়ে গেল। কঙ্কাল রহস্য নিয়ে আর মাথা ঘামাবার বিশেষ সুযোগ মেলেনি এই সময়টায়। দিন রাত এক করে কাজ চলছিল আমাদের। আস্তে আস্তে মাটির নিচ থেকে বেরিয়ে আসছে হারিয়ে যাওয়া নগর মানবাড়ির গোটা চেহারাটা। পুরনো বইপত্র ঘেঁটে যেটুকু প্রমাণ পেয়েছি তার থেকে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়
এটাই সেই প্রদেশপাল সিংহমর্দন শাসিত মণিক্ষেত্রনগর। এ ব্যাপারে সবথেকে আশ্চর্য প্রমাণ রয়েছে রাজগড় ওয়ারিয়া লিপিতে। তাতে শক 942-এ নাগরাজ বাসুকীর মস্তক আন্দোলনে তাম্রলিপির দক্ষিণ পূর্বস্থ পাপময় নগরী মণিক্ষেত্রের পাতাল প্রবেশের উল্লেখ আছে। এতকাল গোটা ব্যাপারটাকেই কাল্পনিক বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু মানবাড়ির আবিষ্কারের পরে দৃশ্যপট পাল্টে গেছে পুরোপুরি। মণিক্ষেত্র এখন আর কোনো কাল্পনিক নগর নয়। মানবাড়ি নামটার মধ্যেও যেন সেই প্রাচীন নামটার ছায়া রয়ে গেছে এত শতাব্দী পরেও। কঙ্কালটা কিন্তু ফিরে এলো একটা রহস্যময় ফোন কলের মধ্যে দিয়ে। প্রফেসর দণ্ডপাণি আর আমার একটা জয়েন্ট ইন্টারভিউয়ের অফার নিয়ে এসেছিল দ্য সানি। একটু রাতের দিকের স্লটে লাইভ ফোন ইন শো। শুটিং হবে পার্ক হোটেলের একটা সুইটে। জায়গাটা মিউজিয়ামের থেকে বেশি দূরে নয়। অতএব রাত 10টা নাগাদ মিউজিয়াম থেকে বেরিয়ে দুজনে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে পার্ক হোটেলে পৌঁছাতে মিনিট 15 বেশি সময় লাগলো না। শোয়ের শুরু থেকে প্রশ্ন আসছিল অনেক, উত্তরও দেওয়া চলছে। 1 ঘন্টার শোয়ের 55 মিনিট কেটে গিয়ে মনের মধ্যে যখন একটা বেশ খুশি খুশি ভাব গজাতে শুরু করেছে, তখনই ফোনটা এলো। দ্য সানি সঞ্চালনা করছিল। ফোনটা রিসিভ করে ও বলল, বলুন আপনার প্রশ্নটা কি? উত্তরে স্পিকার ফোনে একটা গম্ভীর গলা ভেসে এলো, আমি জানতে চাই মন্দিরের বয়স আর কঙ্কালের বয়সের মধ্যে তফাৎটাকে আপনারা কিভাবে? দণ্ডপাণি আমার দিকে একবার অসহায়ভাবে ঘুরে দেখলেন। ব্যাপারটা এখনো প্রকাশ্যে জানানো হয়নি, তাহলে লোকটা কেমন করে? ঠিক তখনই যেন আমার ভাবনাটার উত্তরেই টেলিফোনে আবার একটা কথা ভেসে এলো। যে দুটো তত্ত্ব আপনারা তৈরি করেছেন দেখছি, তার ডান পায়ের বুড়ো আঙুলে একটা চাপ খেয়ে ফিরে তাকাতেই দাসানি চোখের ইশারায় কলার্স আইডিতে ভেসে ওঠা নাম্বারটার দিকে দেখালো। সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু একটা ঘটে গেলে সেটা মস্তিষ্ক রেজিস্টার করতে একটু সময় নেয়। ভেসে ওঠা নাম্বারটার দিকে তাকিয়ে প্রথম দর্শনে তাই অস্বাভাবিক কিছু নজরে পড়েনি। চেনা নাম্বার না, অর্থটা বোধগম্য হলো পরের মুহূর্তেই। ওটা আমারই অফিসের ফোন নাম্বার। কিন্তু এত রাত্রে আমার অফিস তো বন্ধ। দাসানির হাতের একটা ইশারায় স্ক্রিন থেকে ক্যামেরার লাইভ শট বন্ধ হয়ে গেল। ভিডিওতে মানবাড়ি সাইট আর ওই কঙ্কালটার স্টক শট দেখিয়ে যাচ্ছে বারবার। প্রফেসর দণ্ডপাণিকে ব্যাপারটা বুঝিয়ে দিতে সময় লাগলো সামান্যই। ভদ্রলোকের তাত্ত্বিক জ্ঞান যতটা বাজেই হোক, প্রশাসক হিসাবে দক্ষতা বেশ ভালো। বললেন, মাথা ঠান্ডা রাখো, উত্তেজিত হলে গন্ডগোল হয়ে যেতে পারে। দ্য মিউজিয়াম ইজ টু ভ্যালুয়েবল। সুইট থেকে বেরিয়ে লিফটের কাছে এসে পৌঁছাবার আগেই প্রফেসরের মোবাইল থেকে মিউজিয়াম সিকিউরিটি আর লালবাজারে খবরটা পৌঁছে গেল। সবাইকে একটা নির্দেশই বারবার দেওয়া হচ্ছিল যে নো ভায়োলেন্স। লিফট থেকে নেমে দাসানির গাড়িতে যখন উঠছি, ততক্ষণে খবর এসেছে যে গোটা চত্বরটা ঘিরে সিকিউরিটির জাল আঁটো হয়ে বসেছে। কাছাকাছি এলাকা থেকে পুলিশের 6টা মোবাইল ভ্যান স্পটে পৌঁছে গেছে। 10 মিনিটের মাথায় মিউজিয়ামের গেটে পৌঁছেই বাধা পেলাম। র্যাপিড অ্যাকশন ফোর্সের 4টে কোম্পানি এসে সিকিউরিটির দখল নিয়ে কর্ন করে ফেলেছে গোটা এলাকাটাকে। বড় বড় সার্চ লাইটের আলোয় গোটা চত্বরটা দিনের আলোর মতো উজ্জ্বল। ডক্টর দণ্ডপাণির শান্ত ভদ্রলোকী মুখোশটা এই প্রথম সরে যেতে দেখলাম। একটা ধমক খেয়ে অতি স্মার্ট কমান্ডো সর্দারটি কাঁচুমাচু মুখ করে বললেন, সরি স্যার, আমরা ঠিক চিনতে পারিনি, কিন্তু আপনাদের সিকিউরিটি কার্ডানের ভেতরে ঢুকতে দেওয়া উচিত হবে না। আসলে টেরারিস্টটা যদি ভেতর থেকে গুলি টুলি। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ফোনের বোতাম টিপতে টিপতে দণ্ডপাণি ফের বললেন, লোকটা টেরোরিস্ট কিনা সেটাই প্রথমে বুঝতে হবে।
আমি ভেতরে ঢুকতে চাইছি না এই মুহূর্তে। রিটার্ন টু ইউর পোস্ট অ্যান্ড ওয়েট ফর মাই ডিরেকশনস। স্পিকার ফোন অন করা মোবাইল থেকে রিং যাবার শব্দটা ভেসে আসছিল। ধরছে না কেন লোকটা? টেনশন হচ্ছিল। অবশেষে 4 বারের বার রিংটা মাঝপথে বন্ধ হয়ে গিয়ে ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো। আমায় আপনি চেনেন ডক্টর সোমক? আগেও দেখা হয়েছে আমাদের। আমি আপনাকে চিনি। কোথায়? নিরস্ত্র রণশিল্পে আপনার বন্ধুটির দক্ষতা অতুলনীয়। যুদ্ধ ব্যবসায়ী বাদসেনকে সম্মুখ যুদ্ধে পরাস্ত করবার সাধ্য সারা আর্যাবর্তে কখনো কারোর হবে এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বাঁ হাতটা এখনো। তার মানে আপনি? হ্যাঁ, আমি মণিক্ষেত্রের মন্দির গর্ভের সেই আততায়ী। সেদিন অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল ভোগ করেছিলাম, কিন্তু আজ আর সেই ভয় নেই। আজ আমার ব্রতপূর্তির দিন। কত যুগ ধরে আমি এই দিনটির জন্য অপেক্ষা করলাম। কালচক্রের অমুক সম্মুখ গতি কত দীর্ঘ পথ অতিক্রম করে বয়ে চলে গেল আমার চোখের সামনে দিয়ে। আপনি কি চান? ভয় পাবেন না ভদ্র, আপনার এই জ্ঞান মন্দিরের কোনো ক্ষতি আমি করব না। শুধু ওই কঙ্কালটি আমার প্রয়োজন। বহুকাল ধরে ওর খোঁজে আমি উন্মাদের মতো ঘুরে বেরিয়েছি সুগভীর সমুদ্র বনে। আজ যখন তার সন্ধান পেয়েছি, তখন পৃথিবীর কোনো শক্তিরই সাধ্য নেই আমার ব্রতপূর্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। লোকটা ম্যানিয়াক। সে অর্থ অবশ্য উন্মাদ বলা চলে না। সেরকম হলে এত প্ল্যান করে আমাদের অনুসরণ করে সুন্দরবন থেকে কলকাতায় এসে পৌঁছাতে পারত না। তারপর আমাদের সমস্ত নারী নক্ষত্রের খোঁজ নেওয়া আর অবশেষে সিকিউরিটির চোখ এড়িয়ে মিউজিয়ামের ভেতরে এভাবে ঢুকে যাওয়া কোনো সাধারণ উন্মাদের পক্ষে সম্ভব নয়। পড়াশোনার দৌড়টাও কিন্তু মন্দ নয়। সুন্দরবনের প্রাচীন নামটা জানে। শুধু একটাই খটকা লাগছে। সাহস করে সেটা জিজ্ঞেস করে ফেললাম, কিন্তু সবার চোখ এড়িয়ে ভেতরে ঢোকবার পর নিজের কাজটা চুপচাপ সেরে না ফেলে ওইভাবে টেলিফোন করে নিজের খবর আমাদের দিতে গেলেন কেন? কারণ আমি চেয়েছিলাম আপনি ও আপনার রণকুশল বন্ধুটি আমার ব্রত পালনের সাক্ষী থাকবেন। আমার সহস্র বছরের অনুসন্ধানে যার কোনো খোঁজ পাইনি, আপনাদের দয়ায় অবশেষে আজ তার সন্ধান পেয়েছি। আজ এই পুণ্য অনুষ্ঠানে আপনাদের নিমন্ত্রণ। আপনারা ভেতরে আসুন। আর হ্যাঁ, কোনো অস্ত্র আনবেন না। আর আপনার বন্ধুটি যেন তার চিত্রগ্রাহক যন্ত্রটি বাইরে রেখে আসেন। ফোনের লাইনটা খুট করে কেটে গেল। প্রফেসর দণ্ডপাণির মুখটা উদ্বিগ্ন দেখাচ্ছিল। হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে তিনি বললেন, একটা ম্যানিয়াকের সঙ্গে নিরস্ত্র অবস্থায়। দাসানি দাড়ি গোফের ফাঁক দিয়ে নিঃশব্দে হাসল একবার। মার্শাল আর্টিস্টের গোটা শরীরটাই একটা অস্ত্র ভান্ডার প্রফেসর। খামোকা ভয় পাচ্ছেন, ডোন্ট ওয়ারি। আর তার উপরে এত বড় একটা নিউজ আইটেম, উফ, ভাবাই যায় না। কমান্ডোদের সর্দারকে অবশ্য এত সহজে বশ করা গেল না। হলিউডি সিনেমা টেনেমা দেখে মাথা একেবারে গেছে লোকটা। বলল, স্যার, তার চাইতে আপনি অর্ডার দিন। আমি একটা টিম জওয়ানকে ভেতরে পাঠিয়ে দিই। গ্রেনেড চার্জ করতে করতে ভেতরে ঢুকে গিয়ে বুলেট স্প্রে করে ও স্টেরিলাইজ করে ফেলুক ভেতরটা। প্রফেসর দণ্ডপাণি একবার যেন কেঁপে উঠলেন কথাটা শুনে। তারপর কেটে কেটে বললেন, এই চত্বরে একটা বিস্ফোরণও যদি ঘটে, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন আপনি। হ্যাঁ, আপনি। আমি ব্যক্তিগতভাবে ডক্টর কালামের কাছে অভিযোগ জানাবো। কিন্তু স্যার, তাহলে কি করব? এত টেনশনের মধ্যেও একটা মৃদু হাসি ফুটে উঠল ওর মুখে। মাথায় একটা টোকা মেরে দেখিয়ে বললেন, বন্দুকের নলের বদলে এই জায়গাটা দিয়ে ভাবনা চিন্তা করতে শিখুন কমান্ডার। একটা ম্যানিয়াককে মারতে গিয়ে হাজার হাজার বছরের ঐতিহ্যের নিদর্শনগুলোকে ধ্বংস করে ফেলতে চাইছেন আপনারা। এটা 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 কোনো সুস্থ বুদ্ধি মানুষের কাজ নয়। কিন্তু এছাড়া আমাদের একটা চেষ্টা করে নিতে দিন। লোকটার সঙ্গে কথা বলবার একটা ব্যবস্থা হয়েছে। এতক্ষণ ধরে কথা বলে বলে অতি কষ্টে একটা ওপেনিং পেয়েছি। সেটাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে প্রথমে। সোমক আর দাসানি, তোমরা ভেতরে যাবে খালি হাতে।
ওকে, লোকটাকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে আসবার চেষ্টা করবে। কিন্তু এভাবে আমাদের উপস্থিতিতে দুজন অসহায় সিভিলিয়ানকে। দাসানি নিঃশব্দে এগিয়ে এসে লোকটার কাঁধে তার ডান হাতটা রাখল। আঙুলগুলো এলোমেলো টোকা মেরে যাচ্ছে তার কাঁধের ওপর। লোকটার মুখটা একটা অদ্ভুত ভঙ্গিতে বিকৃত হয়ে উঠছিল ক্রমশ। 30 সেকেন্ড মতো তার কাঁধটা ধরে রেখে তারপর ছেড়ে দিল দাসানি। লোকটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। রুমাল বের করে কপালটা একবার মুছে নিয়ে তার দিকে ফিরে বলল, আপনি? বেশ যন্ত্রণা হচ্ছিল কমান্ডার, তাই না? ইচ্ছে হলেও দুটো হাত নাড়াতে পারছিলেন না। সিভিলিয়ান বলে আমাদের এত অবজ্ঞা নাই বা করলেন। আঙুলগুলো একটু অন্যভাবে ব্যবহার করলে এতক্ষণে আপনার স্পাইনাল কর্ডটা অকেচো হয়ে যেত। কোন ভাগে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত টেরই পেতেন না। আপনাদের ট্রেনিং স্কুলে এইসব বিদ্যে শেখায় না। সমক খালি হাতে যাচ্ছে ঠিকই, তবে নিরস্ত্র হয়ে যাচ্ছে না। আই অ্যাম হিজ ওয়েপেন। কথা দিচ্ছি আমাদের প্রাণের কোনো ভয় নেই। আর হ্যাঁ, এটাও চেষ্টা করব ভেতরের লোকটাকেও যাতে জ্যান্তই বার করে আনা যায় ফর ইয়োর ইন্টারোগেশনস। এবারে পারমিশনটা কি দেওয়া যায়? কমান্ডো সর্দারের তখন আর কোনো বীরত্ব দেখানোর লক্ষণ নেই। ঠিক আছে, তবে ঠিক 1 ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে আপনারা ফিরে না এলে বা কোনো মেসেজ না পাঠালে আমায় আমার মতো ব্যবস্থা নিতে হবে। অলরাইট কমান্ডার। নিয়নের ঠান্ডা আলোয় নিঃশব্দ করিডোরের ওপর আমাদের দুজোড়া জুতোর ঠক ঠক শব্দ উঠছিল। গত 5 বছর ধরে দিনে রাতে বেশিরভাগ সময়টাই আমার কেটে গেছে এই ঘরগুলোতে। তবু আজ ভারী অচেনা ঠেকছিল জায়গাটাকে। যুক্তি বুদ্ধিকে ছাপিয়ে একটা অজানা আশঙ্কায় বারবার কুঁকড়ে উঠছিল ভেতরটা। দাসানির দিকে চেয়ে দেখলাম একবার। দাড়ি গোঁফের ফাঁকে সেই পেটেন্ট মুচকি হাসিটা তেমনি লটকে রয়েছে। লোকটার ভেতরে কোনো নার্ভ বলে বস্তু আছে কিনা আমার সন্দেহ হচ্ছিল। ব্যতিক্রম শুধু ওর চোখ দুটো। চলতে চলতেই যান্ত্রিক নির্ভুলতায় 180 ডিগ্রির দৃষ্টিসীমায় প্রতিটি বিন্দুকে তারা ছুঁয়ে যাচ্ছিল বারবার। আমার অফিস ঘরের দরজাটা ভেজানো ছিল। আলগোছে চাপ দিতেই খুলে গেল। সামনে বসে থাকা মানুষটাকে চিনতে 1 মুহূর্ত দেরি হলো না আমার। তুমি মানে আপনি? তুমি থেকে আপনিতে উত্তরণের একটাই কারণ, ভৈরবপুরের সেই হেঁটো ধুতি আর খালি গায়ের বদলে একটা ফর্সা সুতির পাঞ্জাবি আর ধুতিতে 6 ফিট লম্বা লোকটার চেহারাতে একটা আলাদা ব্যক্তিত্ব ফুটে উঠেছে। বাঁ হাতটা একটা কাপড়ের টুকরোতে পেঁচিয়ে গলার সঙ্গে ঝোলানো। ডান হাত বাড়িয়ে সামনের দুটো চেয়ার দেখিয়ে দিয়ে ক্লান্ত গলায় লোকটা বলল, বসুন। দাসানি দাঁড়িয়েই রইল। টেবিলের এপাশটা দিয়ে ঘুরে এগিয়ে যেতে চাইছিল লোকটার কাছে। সেটা খেয়াল করে লোকটা নির্বিকার গলায় হাত নেড়ে বলল, আমার কাছে এগিয়ে আসবার চেষ্টা না করে আপনি শান্ত হয়ে বসুন ভদ্র। আপনাদের প্রিয় কঙ্কালটি আমার পায়ের কাছে শোয়ানো আছে। আমায় আঘাত করতে এলে তার আগেই আমার পায়ের আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে তার অস্থিময় শরীর। পিছিয়ে এলো দাসানি। চোখ দুটো তার অসহায় রাগে জ্বলছে। তারপর আমার পাশের চেয়ারটিতে ধপ করে বসে পড়ে হিস হিস করে বলল, এর শাস্তি কিন্তু তুমি পাবে শয়তান। আইনের হাত অনেক লম্বা। লোকটা মাথা নিচু করে যেন আপন মনেই বলল, এতকাল ধরে কেবল শাস্তিই তো পেয়ে এলাম। সে নিদারুণ শাস্তির কথা কল্পনাতেও আনতে পারবেন না আপনারা। আজ আমার মুক্তির দিন। পৃথিবীর কোনো শাস্তি আজ আমার গায়ে লাগবে না। তবে প্রথমে আপনারা আমার কথাগুলো শুনে নিন, তারপরেই বিচার করবেন।
আমি সাইকিয়াট্রিস্ট নই। এ ধরনের কেস কিভাবে হ্যান্ডেল করতে হয় তার কোনো শিক্ষাই নেই আমার। তবে লোকটাকে উত্তেজিত করলে কঙ্কালটার ক্ষতি হয়ে যেতে পারে, তাই সবার আগে প্রয়োজন ওকে ঠান্ডা রাখা। বলুন কি বলতে চান, তবে বেশি সময় নেই, সংক্ষেপে বলবেন। অল্প সময়, দীর্ঘ 10টা শতাব্দীর গল্প আমি 10টা মিনিটে কিভাবে বলবো বলতে পারেন? 10 শতাব্দী মানে? আপনারা অমরত্বে বিশ্বাস করেন না, তবে দীর্ঘ আয়ুতে বিশ্বাস করেন নিশ্চয়ই। কতটা দীর্ঘ আয়ু হতে পারে মানুষের? শতবর্ষ অথবা তার সামান্য বেশি। আমার সময়েও মানুষ তার চাইতে বেশি বাঁচত না, আর আমার মতো যুদ্ধ ব্যবসায়ী পুরুষদের আয়ু তার চেয়েও অনেক কমই ছিল। 4 থেকে 5টি দশকের বেশি আয়ু বিধাতা পুরুষ আমাদের ভাগ্যে লেখেননি। আমি যুদ্ধ ব্যবসায়ী বাজ সেন বর্মা জীবনকে বড় ভালোবাসতাম। সম্মুখ যুদ্ধে আমায় পরাস্ত করবার সাধ্য আর্যাবর্তে কোনো মানুষের ছিল না। আমার তরবারির নখ অসংখ্য শত্রুর রক্ত পান করেছে। শতহস্ত দূর থেকে শত্রুর বর্মচ্ছেদ করতে সক্ষম ছিল আমার ধনুস্বর। তবু আমি জানতাম এই সুখের দিনগুলি চিরস্থায়ী নয়। যদি ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে বীরগতি না পাই, তবে বড় জোর আর 2-3 দশকের মধ্যেই এই কঠিন পেশিগুলি শিথিল হবে, দেহের বর্ম ভার বোধ হবে, তারপর লোল চর্মগলিত মাংসপিণ্ডে পরিণত হবে এই সুঠাম দেহ। অবশেষে মৃত্যুর অমোঘ আঘাতে এই জীবনের সমাপ্তি ঘটবে। একটা সুতীব্র অতৃপ্তির বোধ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো দেশ থেকে দেশান্তরে। মৃত্যু নামের শত্রুটিকে চোখে দেখা যায় না, অথচ তার দংশন অমোঘ। পেশাদার যুদ্ধ ব্যবসায়ীর কোনো স্থায়ী ঠিকানা থাকে না। যখন যে দেশে রণদামামার ধ্বনি শোনা যায়, সেখানেই গিয়ে হাজির হতাম আমরা। তারপর যে পক্ষের জয়ের সম্ভাবনা বেশি মনে হতো, সেই দিকে গিয়ে যোগদান করতাম। রাজকোষ থেকে কত অর্থ পারিশ্রমিক দেওয়া হলো সেটা আমাদের প্রধান বিবেচ্য থাকতো না কখনোই, কারণ বিজয়ী সেনাদের প্রধান উপার্জন হলো লুণ্ঠনে, রাজকোষের পারিশ্রমিকে নয়। তবে যুদ্ধ, লুণ্ঠন আর জীবনকে উপভোগ করবার ফাঁকে ফাঁকে কত বৈদ্য, সন্ন্যাসী, পণ্ডিতকে নিয়মিত প্রশ্ন করে গেছি, মৃত্যুকে প্রতিহত করবার কোনো উপায় আছে কিনা। কোনো সঠিক উত্তর মেলেনি। তা নিয়ে দুশ্চিন্তা করবার অবসর অবশ্য তখন আমার ছিল না। তীব্র বেগে ধাবমান জীবনের স্রোতে ভেসে তখন আমি দ্রুত বেগে এগিয়ে চলেছি সম্মুখের দিকে। কত আনন্দ, কত উল্লাস চারিদিকে। থেমে দাঁড়িয়ে ভাববার অবসর কোথায় আমার তখন? অথচ উত্তর আমার একদম হাতের কাছেই ছিল, কিন্তু নিজের জ্ঞানকে সে গুপ্ত রেখেছিল নিজেরই অন্তরে। ঘুণাক্ষরেও কখনো টের পেতে দেয়নি আমায়। মানুষটির নাম ছিল ভারী বিচিত্র, ওং খর হি। আমাদের অশিক্ষিত জিভে তা হয়ে গিয়েছিল অক্ষরী। তার থেকে কালক্রমে অক্ষর বর্মা। এর মতো বিচিত্র মানুষ জীবনে কখনো চোখে পড়েনি আমার। তাঁর সঙ্গে এক সেনাদলে প্রথম যুদ্ধ করি বিন্ধ্যের পাহাড়ি রাজ্য মগ্নকূটের মহারাজার হয়ে। আমি তখন 16 বছরের বালক মাত্র। পিতৃবিয়োগের পর সবে তখন শস্ত্রজীবিকায় হাতেখড়ি হচ্ছে আমার। যুদ্ধবিরতির পর এক দীর্ঘ পদযাত্রা চলাকালীন প্রখর গ্রীষ্মের এক দুপুরে একটি সরোবর দেখে তাতে আমরা স্নান করবার জন্য থেমেছিলাম। অলসভাবে জলে বিচরণ করতে করতে হঠাৎ চোখে পড়ল একজন সৈনিকের নিথর দেহ চিত হয়ে ভেসে চলেছে গভীর জলের দিকে। তাড়াতাড়ি সাঁতার দিয়ে দেহটির কাছে পৌঁছে তার চুল ধরে টানতে টানতে পাড়ের কাছে নিয়ে আসি। আর সঙ্গে সঙ্গে এতক্ষণ যে দেহে প্রাণের কোনো চিহ্নই দেখতে পাচ্ছিলাম না, তার চোখ দুটি খুলে গেল।
বুক জলে সোজা হয়ে দাঁড়িয়ে রাগত চোখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, মূর্খ বালক, আমার জল শয়ানের ধ্যান তুমি ভাঙালে কেন? রাগত কণ্ঠে কথাগুলি বলেই আমার মুখটি দেখে বোধ হয় একটু দয়াই হলো মানুষটি। আমার পিতারই বয়সী হবে। কঠোর চোখ দুটি নরম হয়ে এলো তাঁর। আমার কাঁধে হাত রেখে বললেন, মূর্খ হলেও তোমার হৃদয়টি প্রশস্ত বটে। এত কম বয়সে এই নরঘাতী ব্যবসায় কেন এলে? এরপর ধীরে ধীরে অক্ষর বর্মার সাথে গভীর হৃদ্যতা হয়ে গিয়েছিল আমার। বিচিত্র সব রণকৌশলের জ্ঞান ছিল তাঁর। সুদূর দাক্ষিণাত্যের কালারিপায়ত্য রণবিদ্যা হতে শুরু করে আর্যাবর্তের প্রাচীন রণশিল্প ব্রজমুষ্ঠির পাঠ আমার তাঁর কাছ থেকেই নেওয়া। হাতে ধরে শিখিয়েছিলেন কালারিপায়ত্তর কঠিনতম রণকৌশল, কঠিন যোগ। পিতার মতোই সম্মান করতুম তাঁকে, পিতার মতোই তিনি আমায় শিক্ষা দিতেন, রক্ষাও করতেন বহু বিপদের হাত হতে। তাঁর মুখেই শুনেছিলাম সুদূর উত্তরের এক ভয়াল কৃষ্ণ সমুদ্রের কথা। শুনেছিলাম সিন্ধু তীরের সমুদ্রচারী মেলুহাদের নগর সভ্যতার উত্থান পতনের সুদীর্ঘ ধারা বিবরণ। অথচ কোথা হতে যে মানুষটি এই বিপুল জ্ঞান ভাণ্ডার অর্জন করলেন সে রহস্য ঘুণাক্ষরেও কখনো প্রকাশ করেননি। অনাবশ্যক কৌতূহল আমারও স্বভাব বিরুদ্ধ ছিল, ফলে সেসব কথা জানতেও চাইনি কখনো। চিরদিন কারোর সমান সুখে কাটে না। আমাদেরও একদিন ভাগ্যের পরিবর্তন এলো একদম হঠাৎ করে। 941 শকাব্দে হিন্দুকুশের পাদদেশে একটি ছোট পাহাড়ি হিন্দু রাজ্যের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম আমরা দুজন। উদ্দেশ্য স্থানীয় কিছু ছোটখাটো যুদ্ধ, লুটপাটে অংশ নিয়ে কিছু লাভ করা যায়। কিন্তু সে আশায় ছায়া দিয়ে হঠাৎ পর্বত পেরিয়ে বন্যা স্রোতের মতো ধেয়ে এলো দুর্দান্ত তুরস্ক সেনাবাহিনী। চতুর্দিকে সেনাজালে বন্দী হয়ে আমাদের রাজা কোনো যুদ্ধই দিলেন না। নিজের প্রাণের মূল্য হিসাবে কাপুরুষের মতো নিজের গোটা সেনাবাহিনীটিকেই দাস হিসাবে উপঢৌকন দিলেন তুরস্ক সেনাধ্যক্ষকে। এর কিছুকালের মধ্যেই আমরা চড়া মূল্যে বিক্রি হয়ে গেলাম আর্যাবর্তের বিভিন্ন অংশে। আমাকে ও অক্ষর বর্মাকে আরও 30 জন সৈনিকের সঙ্গে কিনে নিয়েছিলেন দাস ব্যবসায়ী বিরোচন। সমুদ্র পাড়ে সুদূর প্রাচ্যদেশে দাস সরবরাহের ব্যবসা তার। তাঁর সঙ্গেই তাম্রলিপ্তি বন্দর অবধি আমরা এসে পৌঁছলেও শেষ পর্যন্ত সমুদ্র পার হবার প্রয়োজন আমাদের হয়নি। তাম্রলিপ্তি বন্দর থেকেই মণিক্ষেত্রের প্রদেশপাল সিংহমর্দনের একজন মাণ্ডলিক তাকে উপহার দেবার জন্য আরও 10 জন দাসের সঙ্গে আমাদের দুজনকেও ক্রয় করে নেন। 942 শকাব্দের এক বসন্তের সকালে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম সিংহমর্দনের দাসাগারে। আঘাতের ক্ষত আমাদের সৈনিকদের অঙ্গের ভূষণ। এই একটি ব্যাপারে অক্ষর বর্মা আমাদের সকলের চেয়ে আলাদা ছিলেন। অপরূপ রণদক্ষতার বলে কখনো কোনো গুরুতর আঘাত তিনি পাননি। সামান্য 2-1টি কাঁটা ছড়ার সূক্ষ্ম চিহ্ন বাদে তাঁর সমগ্র দেহটিই ছিল অক্ষত। রহস্য করে অনেকেই তাঁকে অক্ষত বর্মা বলেও ডাকতেন। সেই অক্ষত শরীরটি এবারে তাঁর কাল হল। পৌঁছবার পরদিন সকালে প্রদেশপাল সিংহমর্দন এলেন দাসাগার পরিদর্শনে। আমাদের সকলকে স্নান করিয়ে পরিষ্কার একটি কৌপিন পরিয়ে সারি দিয়ে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছিল প্রশস্ত বেদির ওপর। সিংহমর্দন মানুষটি চেহারায় ছোটখাটো, ঘাড় উঁচিয়ে শীতল পলকহীন দৃষ্টিতে প্রতিটি দাসকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন বহুক্ষণ ধরে। দাসদের দাঁতের গড়ন থেকে শুরু করে মাংসপেশির কাঠিন্য কিছুই বাদ গেল না তাঁর সেই পর্যবেক্ষণের আওতা থেকে। পরীক্ষার শেষে 3 জনকে বেছে আলাদা করে রাখা হলো একপাশে। এই দলটিতে ছিলাম আমি, অক্ষর বর্মা ও
উড়োগ্রাম অঞ্চলের যোদ্ধা শ্রীমন্ত বলবর্মন। বাকিদের নিয়ে প্রাসাদের মহাপ্রতিহার চলে যাবার পর দ্বিতীয়বার পরীক্ষা শুরু হলো আমাদের। পরনে সাদা রেশম বস্ত্র, গলায় সোনা বাঁধানো একগুচ্ছ রুদ্রাক্ষের মালা, সিংহের কেশরের মতো এক রাশ চুল ও দাড়ি ছড়িয়ে আছে বুকে পিঠে, কপাল জুড়ে রক্তের মতোই লাল ও ঘন সিঁদুরের প্রলেপ। আমাদের শরীরের সমস্ত বস্ত্র সরিয়ে নিয়ে বহুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন পুরোহিত। তারপর অক্ষর বর্মার দিকে আঙুল দেখিয়ে বললেন, এই সৌভাগ্যবান পুরুষটি প্রকৃত অক্ষত দেহ মানুষ। আগামীকাল অমাবস্যা তিথিতে দেবী তারার বার্ষিক পূজায় বলি হওয়ার দুর্লভ সম্মানে এই পুণ্যবানেরই প্রকৃত অধিকার মহারাজ, প্রকৃত অধিকার। আমার সমস্ত শরীর দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। পূর্ব দেশের এই সমস্ত পাণ্ডববর্জিত অঞ্চলে নরবলির প্রচলন আছে, লোকমুখে সে কথা শুনেছি, কিন্তু বাস্তবে কখনো তার সম্মুখীন হব এবং আমার পিতৃপ্রতিম অক্ষর বর্মাই হবেন তার শিকার, এ কথা অতি বড় দুঃস্বপ্নেও ভাবিনি কখনো। অক্ষর বর্মার মুখে অবশ্য বিন্দুমাত্র ভাবান্তর দেখা গেল না। মৃদু কণ্ঠে, প্রায় ঠোঁট না নাড়িয়ে এবং দৃষ্টি সামনের দিকে স্থির রেখে তিনি বললেন, বাভই, রাতে নিভৃতে সাক্ষাৎ করো। স্বর্ণমুদ্রার শক্তি শতহস্তির বলের চেয়েও অধিক। আমরা পরিযায়ী সৈনিকরা তাই বহু বিচিত্র উপায়ে স্বর্ণমুদ্রার সঞ্চয় সঙ্গে রাখি। সেদিন সন্ধ্যার অন্ধকারে গলার ভেতরে সুকৌশলে তৈরি করে রাখা থলি থেকে 5টি স্বর্ণমুদ্রা বার করে আনলাম। একটি মুদ্রা দ্বাররক্ষকের হাতে দিতে তার চোখে বিস্ময় দেখে বুঝলাম এ অঞ্চলে স্বর্ণমুদ্রার বিশেষ প্রচলন এ সময়ে নেই। আর লোভাতুর চোখ দুটির দিকে তাকিয়ে বললাম, এরকম আরও আছে, একটি সামান্য উপকারের বিনিময়ে তার সবগুলিই আপনার হতে পারে ভদ্র। এরপর অক্ষর বর্মার সন্ধান ও তাঁর সঙ্গে নিভৃত সাক্ষাৎকারের আর কোনো বাধাই রইল না আমার। রাত একটু গভীর হলে একটি কালো রঙে ছাপানো কাপড়ে সর্বাঙ্গ ঢেকে সকলের দৃষ্টি এড়িয়ে নগররক্ষকের সঙ্গে পথে বেরোলাম আমি। অমাবস্যার আগের রাত, ফলে আকাশে তখনও চাঁদ ছিল না। নগরীতে অবশ্য তাতে আলোর কোনো অভাব হয়নি। জনাকীর্ণ পথের খানিক দূরে দূরে স্তম্ভের মাথায় মাথায় বড় বড় মশাল বসানো। পথের পাশে আলোকিত অজস্র বিপণীতে ধরে ধরে খাদ্য, পানীয়, মনোহারী দ্রব্যের সম্ভার। বেশ খানিকটা পথ পেরিয়ে আমরা নগর প্রাকারের বাইরে, প্রাকারের একদম গা ঘেঁষে গড়ে ওঠা তারা মন্দিরের চত্বরে এসে হাজির হলাম। দেবীর সন্ধ্যারতি তখন সবে শেষ হয়েছে। অতি সামান্যই দর্শক অবশিষ্ট আছে তখনও। তাঁদের পাশ কাটিয়ে আমায় নিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেল আমার পথপ্রদর্শকটি। মাটির তৈরি একটি সুবিশাল তারামূর্তি প্রতিষ্ঠিত রয়েছে সেখানে। মূর্তির সামনে সিঁদুর মাখানো একটি হাড়ি কাঠ পোঁতা। তার গায়ে শুকনো রক্তের কালো হয়ে থাকা আস্তরণটি বহু হতভাগ্য মানুষের মুণ্ডচ্ছেদের সাক্ষ্য দিচ্ছে। সেখানে মুহূর্ত মাত্র অপেক্ষা না করে আমরা সেই জনহীন গর্ভগৃহের একেবারে শেষ প্রান্তে গিয়ে হাজির হলাম। এখানে দেওয়ালের গায়ে একটা 2 হাত উঁচু গর্ত রয়েছে। লোহার মোটা মোটা গরাদের তৈরি একটা দরজা দিয়ে গর্তটার মুখ আটকানো। দরজায় তালা আটকানো ছিল। তার চাবি অবশ্য আমার বন্ধুটি আগেই সংগ্রহ করে নিয়েছিলেন। বলা বাহুল্য, তার জন্য আমায় আর একটি স্বর্ণমুদ্রা খরচ করতে হয়েছিল। সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে দ্বাররক্ষী আমায় দ্রুত হাতে ঠেলে দিল খোলা ফোকরটির দিকে। ফিসফিস করে বলল, যা বলবার তা যেন তাড়াতাড়ি বলেই ফিরে আসি, নইলে ধরা পড়বার সম্ভাবনা সমূহ। ছোট্ট কুঠুরিটির মধ্যে নিঃশব্দে বসেছিলেন অক্ষর বর্মা। সকালের সেই কৌপিনটির বদলে হলুদ রঙে ছাপানো একটি ধুতি ও উত্তরীয় তাঁর শরীরে, কপালে রক্তচন্দনের টিপ।
ডান পাটি একটি মোটা শিকল দিয়ে আটকানো রয়েছে দেওয়ালের গায়ে পোঁতা একটি লোহার আংটার সঙ্গে। আমায় ঢুকতে দেখে মুখটি উজ্জ্বল হয়ে উঠল তাঁর। আমার চোখ দুটি জ্বালা করছিল। আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপর ওই উন্নত মাথা দেহ থেকে ছিটকে পড়বে ওই রুদ্র মূর্তি দেবীর পায়ের কাছে। অঞ্জলি করে তাঁর রক্ত নিয়ে দেবতার কাছে উৎসর্গ করবে রক্ত লোলুপ পূজারী। রুদ্ধ কণ্ঠে বললাম, পিতা, আপনার এই ভয়াবহ পরিণতি হবে তা? আমায় মাঝপথে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে তিনি বললেন, ধৈর্য ধরো বাদশেন। বিপদে উতলা হওয়া কাপুরুষের লক্ষণ। তুমি সাহায্য করলে এখনো আমার মুক্তির উপায় আছে। তাঁর শান্ত কণ্ঠস্বর আমার উত্তেজিত স্নায়ুর ওপর যেন একটা স্নিগ্ধ প্রলেপ বলিয়ে দিল। ধীরে ধীরে প্রশ্ন করলাম, বলুন, কি করতে হবে আমায়? সে কথা বলবার আগে তুমি বলো তো বাদশেন, আমার প্রকৃত নামটি কি? জানি পিতা, আপনি নিজেই বলেছিলেন একবার আমায়, আপনার নাম ওঙ্খরহি। সমগ্র আর্যাবর্তের এত দেশ তো তুমি ঘুরে বেড়ালে, বলতে পারো এটা কোন ভাষা? লজ্জিতভাবে মাথা নাড়লাম। এই বিচিত্র ভাষা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এতে লজ্জিত হবার কোনো কারণ নেই পুত্র। এই ভাষা আজ আর বেঁচে নেই। বহু শতাব্দী আগেই এর মৃত্যু হয়েছে। সুদূর অতীতে কৃষ্ণ সমুদ্রের বন্য প্রকৃতির বুকে লালিত এক দুর্ধর্ষ নরগোষ্ঠীর ভাষায় এর অর্থ চিরঞ্জীব। কিন্তু এই অসময়ে হঠাৎ সেই কথা কেন পিতা? আগে আপনার মুক্তির উপায় বলুন। এই কথাগুলি বলবার একটা কারণ আছে বাদশেন। আচ্ছা বলো তো, আমি কেমন করে ভয়াল ও কৃষ্ণ সমুদ্রের খবর জানলাম? সিন্ধু তীরবাসী মেলুহাদের এত সংবাদই বা পেয়েছি কেমন করে? মহাভারতের যুগের আর্যাবর্তের রণকৌশল, বজ্রমুষ্টি হতে শুরু করে আজকের যুগের দাক্ষিণাত্যের কঠিন যোগ রণবিদ্যা কেমন করে এক জীবনে অধিগত করেছি? তোমার মনে কি কখনো এই প্রশ্নগুলো জাগেনি পুত্র বাদশেন? একটা অদ্ভুত আশঙ্কা ছড়িয়ে যাচ্ছিল আমার মনের ভেতর। মশালের হলুদাভ দপদপে আলোয় আমার অতি পরিচিত মানুষটিকেও কেমন যেন অচেনা ঠেকছিল। কে? অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি কে? তোমার মতনই একজন সাধারণ মানুষ বাদশেন। আমাকে ভয় পেও না, ধৈর্য ধরে আমার কথা শোনো। আমার হাতের এই আংটিটা দেখো। মেলে ধরা হাতের অনামিকায় পরানো ছিল আংটিটা। সাধারণ লোহার তৈরি, মাঝখানে একটা উজ্জ্বল সবুজ রঙের পাথর বসানো। সামান্য সময় থেমে তিনি আবার বললেন, এটা কোনো সাধারণ পাথর নয় বাদশেন। 4 সহস্রাব্দ আগের কথা। কৃষ্ণ সমুদ্রের তীরে এক বর্বর যাযাবর জাতির গোষ্ঠীপতি ছিলাম তখন আমি। এক তুষার ঝঞ্ঝার রাতে আমার তাঁবুর দরজায় এক বিচিত্র অতিথি এসেছিলেন। সম্ভবত তিনি কোনো প্রধান দেবতাই হবেন। তার দেহ ছিল বিচিত্র ধাতুময় পরিচ্ছদে ঢাকা। তা থেকে মৃদু জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। আমি আহার্য ও পানীয় দিয়ে যথাসাধ্য তার সেবা করি। পরদিন বিদায় নেবার সময় এই পাথরটি আমার হাতে দিয়ে দেবতা বললেন, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। আমার তুষ্টির চিহ্ন স্বরূপ এই রত্নটি তোমায় আমি দিয়ে গেলাম। একে ধারণ করে থাকলে মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না বৎস। তবে চিরজীবী হবার মূল্যস্বরূপ তোমায় একটি ব্রত পালন করতে হবে। তা হলো ভ্রমণ ও জ্ঞান অর্জন। অতিদূর ভবিষ্যতে আবার একদিন তুমি আমার দেখা পাবে। সেই দিন তোমার সুদীর্ঘ জীবনে অর্জিত সমস্ত জ্ঞান আমাতে সমর্পণ করলেই তোমার ব্রত উদযাপন হবে। তারপর অক্ষয় স্বর্গবাসের অধিকারী হবে তুমি। সেই দিন থেকেই আমি চিরযাযাবর। কোনো স্থানে 3-4টে দশকের বেশি থাকতে পারি না। সেই সময়টির মধ্যে আমার দেহের কোনো পরিবর্তন না দেখে সকলে সন্দেহ করতে শুরু করে। কয়েকবার সংসার করে দেখেছি, বড় দুঃখ হয়।
আমার সন্তানেরা আমার চোখের সামনে বার্ধক্যের দিকে এগিয়ে যায় তিলে তিলে, অথচ আমার তারুণ্য অক্ষয় থাকে। দেবতার দিয়ে যাওয়া কর্তব্য পালন করে চলেছি গত 4 সহস্রাব্দী ধরে। জানি না আরো কতকাল পরে দেখা পাবো তার। সমস্ত সঞ্চিত জ্ঞান তার কাছে উজাড় করে দিয়ে মুক্তি পাব এই অক্ষয় জীবনের ভয়ালো আশীর্বাদ থেকে। আগামীকাল এরা আমার মুণ্ডচ্ছেদ করবে, তারপর পূজার বিধি অনুসারে দেহটিকে দাহ করে চিতাভস্য ছড়িয়ে দেবে নদীর বুকে। সেই ভস্য থেকে আমায় পুনঃসৃজন করা এই পাথরের পক্ষেও সম্ভব নয়, তাই তোমাকে আমার প্রয়োজন হয়েছে। আদেশ করুন পিতা। এই আংটিটি তুমি ধারণ করো। আমি? না পিতা, অমরত্বে আমার লোভ আছে তা সত্য, কিন্তু আপনার জীবনের বিনিময়ে আমি তা চাই না। জানি, আর তাই তো একমাত্র তোমাকেই ভরসা করে এটি দিতে পারি। তুমি এই মুহূর্তে এটি ধারণ করে এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু তাতে আপনার রক্ষা পাবার কি হবে? ধৈর্য ধরো, সুদীর্ঘ 4000 বছরের বার্ধক্য আমায় ঘিরে আছে। এই দৈব পাথরের শক্তিক্ষেত্রকে অতিক্রম করে তা পৌঁছতে পারছে না আমার দেহে। যে মুহূর্তে পাথরটি সরে যাবে। বলতে বলতে আংটিটি হাতের থেকে খুলে আনলেন অক্ষর বর্মা। আমার ডান হাতের অনামিকায় সেটা পরিয়ে দিতে দিতেই চোখের সামনে বিদ্যুৎ বেগে বদলে যাচ্ছিল তাঁর গোটা শরীরটা। বার্ধক্যের সুতীব্র আক্রমণে কুঞ্চিত হয়ে আসছিল তাঁর চামড়া। দেখতে দেখতে সেই কালো কুচকুচে চুলগুলি সাদা হয়ে ঝরে পড়ল চারপাশে। খোলাটে জীর্ণ চোখ দুটি বুজে যেতে যেতে অতি ক্ষীণ স্বরে বলা তাঁর শেষ কথাটি কানে ভেসে আসছিল। কাল সকালে আমার বদলে একটি অতি বৃদ্ধের মৃতদেহ দেখে এরা ভয় পাবে। ঐশাচিক লীলা ভেবে অপঘাতে মৃত দেহটিকে দাহ করবার বদলে কোথাও না কোথাও পরিত্যাগ করবে বা সমাধিস্থ করবে। তীক্ষ্ণ নজর রেখো বাজসেন। তারপর কোনো নিভৃত রাত্রে আমার দেহটি উদ্ধার করে আংটিটি আবার পরিয়ে দিও আমার আঙ্গুলে, তাহলেই তোমার কর্তব্য শেষ। জেনে রেখো, ঈশ্বর নির্দিষ্ট কর্তব্য পালন করছি আমি। কোনো ছল চাতুরি করলে ঈশ্বরের অভিশাপ। ধীরে ধীরে থেমে এলো বৃদ্ধের খড়খড়ে কণ্ঠস্বর। আংটিটি হাতে পরে আমি উঠে দাঁড়ালাম। দরজার বাইরে আমার প্রহরী অপেক্ষায় ছিল। নির্জন গর্ভগৃহে তৃতীয় কোনো প্রাণী ছিল না তখন। আমার এখানে আসবার কোনো সাক্ষী না থাকা একান্তই প্রয়োজন। প্রিয় পিতার দেওয়া কঠিন যোগ শিক্ষার কথা স্মরণ করলাম। তারপর ক্ষিপ্র এক কৌশলে মুহূর্তের মধ্যে প্রহরীটিকে মাথার ওপর তুলে সজোরে আছড়ে ফেললাম দেবী মূর্তির সামনের পাথরের ওপর। প্রথম আঘাতেই মৃত্যু হয়েছিল তার, তবু তারপরেও মৃত শরীরটিকে তুলে বার কয়েক একইভাবে আছড়ে ফেললাম নিচে। এরপর এর শরীরের প্রধান অস্থিগুলির একটিও অভগ্ন থাকবে না। এই অঞ্চলে এই রণকৌশলের জ্ঞান কারোর নেই। ফলে কাল সকালে পৈশাচী লীলার আরেকটি অকাট্য প্রমাণ হয়ে থাকবে গর্ভগৃহে পড়ে থাকা ওই অস্ত্রাঘাতহীন মৃত মাংসপিণ্ডটি। কাজটি সমাধা করে বাইরে বেরিয়ে দ্রুত মিশে গেলাম অবিরল জনস্রোতের মধ্যে। পিতা অক্ষর বর্মার দিয়ে যাওয়া ব্রতটি পালন করা অতটা সহজসাধ্য হয়নি আমার। সেই রাত্রে শহরের মধ্যে থাকাটা নিরাপদ বোধ করিনি আমি। মন্দিরের দৃষ্টিসীমার মধ্যেই বঙ্গসহলী নদীর তীরে একটি গাছের ওপর আশ্রয় নিয়েছিলাম, যাতে পরদিন পিতার দেহটি কোথায় নিয়ে যাওয়া হয় তার সঠিক সংবাদ আমি পেতে পারি। সেদিন ঠিক মধ্যরাতে এক প্রলয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল মণিক্ষেত্র নগরীর ভূমি। চোখের সামনে তারা মন্দিরের ওপরে ধসে পড়ল গোটা নগর প্রকার। তারপর তীব্র বেগে দুলতে থাকা গাছটির ডালে বসে দেখলাম এক প্রলয়ঙ্কর ঢেউয়ের রূপ নিয়ে প্রায় সম্পূর্ণ নদীটাই যেন উঠে আসছে
বিধ্বস্ত নগরীর দিকে। আমার গাছটিও সেই তীব্র জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল। জ্ঞান হারাবার আগে দেহের বস্ত্রটি খুলে নিজেকে শক্ত করে বেঁধে ফেলেছিলাম তার একটি শাখার সঙ্গে। চেতনা ফিরেছিল 3 দিন পরে, সিংহলগামী একটি জাহাজের খোলের ভেতর। শুনেছিলাম মোহনার কিছু দূরে সমুদ্রে ভাসমান আমার অবচেতন দেহটি দেখে তারা আমায় উদ্ধার করেছিল। জাহাজের বৈদ্য বিস্মিত হয়ে বলেছিলেন যে আমি নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ ধন্য, নইলে ওই প্রাণঘাতী সমুদ্রে জ্ঞানহীন অবলম্বনহীন হয়েও এই দীর্ঘ সময় বেঁচে রইলাম কি করে। জাহাজের দাঁড় বাইবার জন্য কিছু কৃতদাসকে শিকলে বেঁধে জাহাজের খোলের মধ্যে বন্দি করা হয়। আমারও সেই পরিণতি হল এই জাহাজে। অধিনায়ক খুশি হয়েছিলেন, কারণ বিনামূল্যে সমুদ্রের জল থেকে একটি শক্তিশালী দাস পেয়ে যাওয়া সৌভাগ্যের ব্যাপার। উপকূল হতে উপকূলে বাণিজ্য করে বেড়ায় আমাদের বাণিজ্য পথ। সিংহল থেকে জবদ্বীপ, সেখান থেকে সুবর্ণদ্বীপ হয়ে ফের বিপরীত পথে ফিরে তাম্রলিপ্তি বন্দরে এসে নোঙর ফেললাম তখন দীর্ঘ 10টি বছর পার হয়ে গেছে। অধিনায়কের কাছে গিয়ে এইবার আমার মুক্তি ভিক্ষা করলাম। 10 বছরের শ্রমদানে সমুদ্র তুরস্কদের সঙ্গে অজস্র রক্তক্ষয়ী সংগ্রামে অংশ নিয়ে আমার জীবন রক্ষার মূল্য আমি চুকিয়েছি। তিনি আর আপত্তি করলেন না। মুক্তি পাওয়া মাত্র উন্মাদের মতো ছুটে চললাম মণিক্ষেত্র নগরীর উদ্দেশ্যে। এক হেমন্তের বিকেলে বঙ্গসহলী নদীর বুকে একটি ছোট নৌকো নিয়ে ভাসতে ভাসতে এসে পৌঁছলাম আমার অভীষ্ট স্থানে। কোথায় সেই জনাকীর্ণ নগর? নদীর দুধারে ঘন শ্বাসপদ সংকুল জনহীন অরণ্যের মধ্যে তার চিহ্ন মাত্র নেই। একটা হাহাকার বার হয়ে এলো আমার বুক চিরে। আমি আমার ব্রত পালনে ব্যর্থ হয়েছি। সেই নিবিড় বনের মধ্যে অনশনে প্রাণ ত্যাগ করবার চেষ্টা করলাম। অনভ্যাস বশে সামান্য কষ্ট হলো বটে, কিন্তু বিন্দুমাত্র দুর্বলতা বোধ করলাম না শরীরে। একবার ভেবেছিলাম আংটিটি খুলে ফেলে নদীর জলে বিসর্জন দিয়ে ফিরে যাব লোকালয়, কিন্তু অন্তরের গভীর থেকে কে যেন বলে দিল ওইখানে ওই অরণ্যের গভীরে কোথাও শুয়ে আছে অক্ষর বর্মার দেহ। তাকে খুঁজে বার না করতে পারলে আমার ব্রত অসমাপ্ত রয়ে যাবে। তারপর গত 100 বছর ধরে বহু দেশ ঘুরেছি। মৃত্যুহীন চোখ দুটি দিয়ে প্রাণ ভরে দেখেছি এই বিচিত্র পৃথিবীর প্রতিটি অঞ্চলকে। দেখেছি উত্তরের শীতল আকাশে চিররাত্রির অপরূপ বর্ণচ্ছটা। দেখেছি সিন্ধু নদীর তীরে মেলুহাদের সেই পরিত্যক্ত সভ্যতার ধ্বংসস্তূপ। দেখেছি আপনাদের বিজ্ঞানের জয়যাত্রা, আর তাঁরই হাত ধরে পৃথিবীর বুকে বয়ে যাওয়া রক্তস্রোত। শুধু কিছুকাল পরপরই বারংবার আমি ফিরে এসেছি ওই অরণ্যে। আঁতি পাঁতি করে খুঁজে ব্যর্থ মনোরথ হয়ে আবার ফিরে গেছি যাযাবর বৃত্তিতে। এইভাবে সহস্র বছরের অনুসন্ধানের শেষে আপনাদের দয়ায় আজ আবার খুঁজে পেয়েছি আমার ধর্মপিতা অক্ষর বর্মার দেহ। আজ আমার ব্রত উদযাপনের দিন। আমার স্তম্ভিত চোখের সামনে লোকটা ধীরে ধীরে আঙুল থেকে খুলে আনলো তার আংটিটা, তারপর নিচু হয়ে সেটা পরিয়ে দিল কঙ্কালটার আঙুলে। একই সঙ্গে দুটো ঘটনা ঘটতে শুরু করলো এবার। উবু হয়ে বসে থাকা যুবকটি ঝড়ের বেগে বদলে যেতে লাগলো এক গলিত কুঞ্চিত বৃদ্ধে। তার গায়ের পোশাকগুলো খসে পড়ল একে একে। তারপর শীর্ণ কুঞ্চিত দেহ থেকে ম্যাজিকের মতোই মিলিয়ে যেতে থাকলো মাংসের আবরণ। 1000 বছরের পুরনো কঙ্কালটা লুটিয়ে পড়ল মেঝের ওপর। অন্য কঙ্কালটার দেহে তখন নতুন করে মাংসের সঞ্চার হয়েছে। ধীরে ধীরে আমাদের চোখের সামনে গড়ে উঠল তার শরীরের পুরো অবয়ব। চোখ বুজে শুয়ে থাকা মানুষটার বয়স বড় জোর 40 থেকে 45।
খানিক পরে চোখ মেললেন তিনি। শান্ত গম্ভীর দুটো চোখ। চোখ খুলে একবার চারপাশে দেখে নিয়ে বললেন, অম্ভে থু কিম্পি পুত্রবাদ সেন। প্রাচীন বাংলা অন্যের কাছে দুর্বোধ্য হলেও আমার কাছে তা এক বিশেষ পরিচিত ধ্বনি। উত্তর দিলাম, সো এখন আহি। বলে কঙ্কালটার দিকে আঙুল দিয়ে ইশারা করলাম। মানুষটি সেই দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেললেন একটা। তারপর সেই বাংলাতেই বললেন, অবশেষে বাদশেন তার ব্রত উদযাপন করল, কিন্তু কতকাল পরে? 1 সহস্রাব্দী। তিনি খানিকক্ষণ তাকিয়ে রইলেন পড়ে থাকা কঙ্কালটার দিকে। তারপর দ্রুত হাতে তার পোশাকগুলি খুলে পরে নিলেন নিজের শরীরে। তারপর হতাশ গলায় মাথা নেড়ে বললেন, গত সহস্র বছরের ইতিহাস তবে আমার সঞ্চয় থেকে বাদ পড়ে গেল। তাকে তাঁর ভাষাতেই সংক্ষেপে সমস্ত বিবরণটা বলে এই মুহূর্তের পরিস্থিতিটা বুঝিয়ে দিয়ে বললাম, মাননীয় পূর্বপুরুষ, এই মুহূর্তে আপনি আবার রাজরোষের সম্মুখীন। অকল্পনীয় সব মারণাস্ত্র নিয়ে বাইরে একটা গোটা সেনাবাহিনী অপেক্ষা করছে আপনার রক্ত দর্শনের জন্য। এবারে আপনি কি করবেন? দাসানি এতক্ষণে একটু ধাতস্থ হয়েছে। এ আবার একটা নতুন প্রবলেম হলো নাকি? শোনো হে আর্কিওলজিস্ট, অক্ষর বর্মার প্রয়োজন শুধু গত 1000 বছরের ইতিহাসটা। তোমাদের ওইসব লাইব্রেরি আর ডেটাবেস থেকে সেই কাজটাও করে নিতে পারবে। আর তার বদলে উনি হবেন তোমার প্রাচীন ইতিহাসের জীবন্ত টেক্সট বুক। আর বাকি রইল বাইরের পুলিশের ব্যাপারটা, সেটা আমি সামলাচ্ছি। এখন তোমরা দুজনে এই ব্যবস্থায় রাজি কিনা সেটা বলো। আমার রাজি না হওয়ার কোনো কারণ ছিল না। দাসানির হিন্দি বক্তব্যটা অনুবাদ করে শোনানোর পরে অক্ষরবর্মাও দেখলাম খুশি মনেই সাহায্য করতে রাজি। মিনিট 2 পরে আমাদের ভিতরে রেখে বাইরে চলে গেল দাসানি। একটু পরেই দেখি দণ্ডপানির সঙ্গে সব হোমরা চোমরারা এসে হাসি মুখে ভেতরে ঢুকছেন। পরে প্রফেসর দণ্ডপানির মুখেই শুনেছিলাম যে বাইরে গিয়ে ও একটা স্টেটমেন্ট দেয়, বলে কঙ্কালটার ব্যাপারে আমাদের গোড়ায় কিছু তথ্যগত সমস্যা হচ্ছিল। নতুন অতিথি প্রাচীন ইতিহাসে মহাপণ্ডিত ব্যক্তি, একটু এক্সেন্ট্রিক মানুষ, আইন টাইন ভেঙে ভেতরে ঢুকেছিলেন। টেলিফোন নিয়েও পাগলামি করেছেন বটে, তবে তার উদ্দেশ্য খারাপ কিছু ছিল না। সমস্যাটার একটা সমাধানও তিনি বের করে দিয়েছেন এই শর্তে যে মিডিয়া তার ধারে কাছেও ঘেঁচতে পারবে না। অতএব তাকে নিয়ে আর বেশি হইচই না করাই কাম্য। সিকিউরিটির একটা টিম ভেতরে এসে সমস্ত তদন্ত সেরে যখন দেখল কঙ্কাল সহ সব কিছুই ঠিকঠাক আছে, তখন ব্যাপারটার বেশি দূর গড়ায়নি। পাগলা পণ্ডিত নিয়ে মিডিয়া কয়েকদিন একটু হইচই করলেও খবর টবর বিশেষ কিছু না পেয়ে কিছুদিনের মধ্যে নতুন হুজুগ নিয়ে মেতে গেল। বিশেষ করে যখন কঙ্কালটার নতুন করে রেডিও কার্বন ডেটিং করে দেখা গেল তার বয়স 1000-ই আছে। দণ্ডপানির অবশ্য খানিকটা সংশয় ছিল মনে, তবে ওই ভদ্রলোকের একটা মহৎ গুণ, সমস্যার সমাধান হয়ে গেলে তা নিয়ে আর বেশি মাথা ঘামান না। আমাদের পারস্পরিক জ্ঞান বিনিময়ের কাজ এখন সুন্দরভাবে এগোচ্ছে। সিন্ধু ভাষার ওপর একটা নতুন বই লিখছি এখন আমি। তারপর প্রাক সিন্ধু যুগের ভারতীয় সভ্যতার ইতিহাসকে আবার গড়ে তুলব নতুন করে। অক্ষরবর্মাও তার কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন। সুতীক্ষ্ণ ধী শক্তির বলে অনেক কম সময়ে অনেক কিছু শিখতে পারেন মানুষটি। প্রথমে বলতেন এই শেখবার ক্ষমতা তার ঈশ্বরের দয়া, তবে কিছুদিন আগে থিওরি অফ রিলেটিভিটির ওপর পড়াশোনা শেষ করে সময় ভ্রমণের তাত্ত্বিক কনসেপ্টটা একটু পরিষ্কার হওয়ার পর থেকে দেখছি ঈশ্বর বিশ্বাসে একটু টান পড়েছে তার। নিজের চোখে দেখা ভগবানকেও আর ভগবান বলে তিনি মানতে নারাজ। বললেন সময় পেরিয়ে সুদূর ভবিষ্যৎ থেকে নাকি কোনো ইতিহাস গবেষক নিশ্চয়ই এসেছিলেন তাঁর যুগে, আর আদিম মানুষটির মধ্যে উন্নত ধীশক্তির পরিচয় পেয়ে অমরত্বের আশীর্বাদের ছলে নিজের সময়ের ব্যবহারের জন্য তাকে একটা জীবন্ত ইতিহাসের বই বানিয়ে দিয়ে গেছিলেন। তার কাজ হবে শুধু বেঁচে থাকা আর দেখে যাওয়া। তারপর যখন সে সেই ভবিষ্যতের যুগে সেই ইতিহাসবেত্তাদের কাছে এসে পৌঁছাবে, তখন
তার মস্তিষ্ক থেকে গোটা সময়টার ইতিহাসটা বের করে নিলেই হলো। ফলে তার কোনো ব্যস্ততা নেই, অনন্ত জীবন ছড়িয়ে আছে তার সামনে। হয়তো ঠিক অনন্ত নয়, কিন্তু অতি দূর ভবিষ্যতের যে সময় ভ্রমণকারীর সঙ্গে তার দেখা হয়েছিল, সেই অধিদেবতার যুগ আসা অবধি তিনি যে বেঁচে থাকবেন তা ঠিক। আজ থেকে কত হাজার বা কত লক্ষ বছর পরে সেই সময় আসবে তা কেউ জানে না। জানেন না স্বয়ং অক্ষর বর্মাও। তার কাজ শুধু এগিয়ে চলা, অতীতের অন্ধকার যুগ পার হয়ে বর্তমানকে ছুঁয়ে এক অনির্দেশ্য ভবিষ্যতের দিকে। শুনছিলে আংটি, লেখক দেবজ্যোতি ভট্টাচার্য। গল্প পাঠে ছিলাম আমি রণদীপ এবং সৌমেন চক্রবর্তী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে দিগন্তিকা, কৌশিক, অর্ণব, পার্থ, রক্তিম, সৌমেন চক্রবর্তী, নীল, কুন্তল এবং ইন্দ্রনীল। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধি। নির্দেশনায় ছিল স্মিতা। আর এই যে পোস্টারটা দেখছো, এইটা ডিজাইন করেছে সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই লিখে জানিও আমাদের কমেন্ট বক্সে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তাহলে আর কি, আজ এই পর্যন্তই। আমরা আসছি আবার সামনের সপ্তাহে একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে থেকো।